হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাময়েড। আজকে আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়ান ইকোনমি ফর ডাব্লিউবিসিএস সিরিজ এবং তার আজ প্রথম ক্লাস এবং আজকের টপিক হলো ইন্ট্রো টু ইকোনমিক্স। তো আমরা জানি ডাব্লিউবিসিএস বা সিমিলার যে এক্সামগুলো আছে লাইক পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, কেপিএস, এই সমস্ত পরীক্ষাগুলোতে ইকোনমিক্স একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং যদি আমরা ডাব্লিউবিসিএসের কথা ধরে নিই তো সেক্ষেত্রে প্রিলিমসে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে থাকে 25 মার্ক। তো ধরে নেওয়া যায় 10 থেকে 15টা প্রশ্ন আসতে পারে ইন্ডিয়ান ইকোনমি থেকে। তাই এছাড়া ডাব্লিউবিসিএস মেনের ক্ষেত্রে 100 মার্ক থাকে ইন্ডিয়ান ইকোনমি থেকে। তো সেই কারণেই আমাদের মন দিয়ে ইন্ডিয়ান ইকোনমি সম্বন্ধে জানা উচিত বা পড়া উচিত। তো আমরা এই পুরো কোর্স জুড়ে এই পুরো যে সিরিজটা আমরা করতে চলেছি সেখানে কিন্তু এই বিষয়ে আমরা আলোচনা করব বা পড়বো, জানবো। তো চলো আমরা সাবজেক্টে যাব। তার আগে যারা এখানে নতুন তাদের জন্য ইন্ট্রো অ্যাবাউট মাইসেলফ অ্যান্ড দিস চ্যানেল। আমার নাম উৎপল মণ্ডল। আমি পেশায় সিভিল সার্ভেন্ট। এই মুহূর্তে আমি রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত এবং আমি তোমাদের মেন্টর। এই চ্যানেল তৈরির উদ্দেশ্য হলো যারা ডাব্লিউবিসিএস বা এই ধরনের সিমিলার যে এক্সামগুলো পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও তাদেরকে গাইড করা, বা বুঝে উঠতে পারছো না কোথা থেকে শুরু করতে হবে, দেন দিস ইজ দ্য রাইট প্লেস টু স্টার্ট ফ্রম। তাই যদি এই চ্যানেলে এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এতে উপকৃত হবে তুমি। সাবজেক্টে যাওয়ার আগে আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য বা ইনস্ট্রাকশান তোমাদের জন্য, যেটা না বললেই নয়, যে যখন এই ক্লাসটা পুরো দেখছো তখন অবশ্যই পাশে একটা খাতা নিয়ে বসো এবং নোট ডাউন করতে থাকো, কারণ নিজের হাতে নোট তৈরি করা একান্তই জরুরি। পরবর্তীকালে রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই নোটস কিন্তু তোমাকে বিরাটভাবে হেল্প করবে। এমনকি পরীক্ষার আগেও আগের দিন ধরো যে তোমায় জাস্ট একবার তোমার দেখে নেওয়ার প্রয়োজন হলো, দেন নোটসই তোমার ভরসা। তাই প্লিজ নোট তৈরি করতে থাকো। ক্লাস চলাকালীনই দরকার হয় পজ করো ভিডিও, দেন টেক নোট, তারপর আবার পরের অংশে যাও, ভিডিও প্লে করে বাকি অংশটা দেখো। এছাড়া অবশ্যই পুরো ক্লাসটা দেখার পর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো এবং অন্যান্য যে রিলায়েবল এমসিকিউ এর সোর্স আছে, সেটা হতে পারে লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বা অন্য কোনো রিলায়েবল সোর্স, সেখান থেকে অবশ্যই কোশ্চেন আনসার সলভ করতে ভুলো না, এমসিকিউ সলভ করতে ভুলো না। তো চলো আমরা আর সময় দেরি না করে দেখে নিই এই আজকের যে টপিক ইন্ট্রো টু ইকোনমিক্স এখানে কি আছে। প্রথমেই আমরা যে তথ্য দেখব তা হলো এই রকম: দ্য টার্ম ইকোনমিক্স কেম ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ওইকোনমিকোস। এক গ্রিক শব্দ ওইকোনমিকস থেকে ইকোনমিক্স এই শব্দের উৎপত্তি। ওইকোনমিকস কথার লিটারাল মিনিং দেখলে কি হয়, এর অর্থ হলো স্টাডি অফ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। কীভাবে প্রাচীন গ্রিস দেশে হাউস হোল্ড অর্থাৎ পরিবারগুলো ম্যানেজড হতো, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজড হতো তার যে পঠন পাঠন, সেটাই বোঝায় ওইকোনমিকস শব্দ, এবং সেখান থেকেই মডার্ন ইকোনমিক্স শব্দের জন্ম। নেক্সট আমরা যা দেখব তা হলো এইরকম: দ্য স্টাডি অফ ইকোনমিক্স ওয়াজ ফার্স্ট স্টার্টেড ইন গ্রিস। বলার অপেক্ষা রাখে না যে এই অ্যানসিয়েন্ট গ্রিসেই ইকোনমিক্সের পঠন পাঠন শুরু হয়। তো ইকোনমিক্স হলো কি না, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন। এই তিনটে কিওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। ইকোনমিক্স এই সাবজেক্টে আলোচনা করা হয় কোনো কিছুর উৎপাদন, ডিস্ট্রিবিউশন অর্থাৎ তার বন্টন, কিভাবে তা উৎপাদনকারীর কাছ থেকে, যিনি কনজিউমার, তার কাছে বন্টিত হচ্ছে বা তার কাছে পৌঁছচ্ছে, এবং কনজামশন অর্থাৎ উপভোক্তা, ওই কনজিউমার যার কাছে পৌঁছলো ওই উৎপাদিত দ্রব্য বা পণ্য বা পরিষেবা, সেটা তিনি এরপর কনজিউম করছেন বা উপভোগ করছেন। এই যে তিনটে বিষয়, কোনো কিছুর উৎপাদন এবং তারপর তার বন্টন অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে উপভোক্তার কাছে পৌঁছানোর যে মাধ্যম, সেটাই হলো ডিস্ট্রিবিউশন, এবং তারপর উপভোক্তা তা কনজিউম করছেন, এই পুরো ফ্লোটাকেই যেই পার্টিকুলার বিষয়ে পাঠন করা হয়, যে সাবজেক্টে স্টাডি করা হয়, তার নাম হলো ইকোনমিক্স। নেক্সট আমরা কি দেখব না, ইকোনমিক্স ইজ অফ টু টাইপস। ইকোনমিক্সকে মেনলি ব্রডলি দুটো পার্টিকুলার শ্রেণীতে ভাগ করা যায় বা দুটো পার্টে ভাগ করা যায়। এক হলো ম্যাক্রো ইকোনমিক্স এবং আরেকটি ক্ষেত্র হলো মাইক্রো ইকোনমিক্স। তো ম্যাক্রো কথার অর্থ হলো নির্ঘাত লার্জ অর বিগ, আর মাইক্রো কথার অর্থ হলো স্মল। তো এর সম্বন্ধে আমরা পড়বো, দেখি ম্যাক্রো ইকোনমিক্স বলতে কী বোঝায়। ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্য পার্ট অফ দ্য ইকোনমিক্স হুইচ ডিলস উইথ দ্য ফাংশনিং অফ অ্যান ইকোনমি অ্যাজ এ হোল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্রো প্লাস ইকোনমিক্স। ম্যাক্রো একটু আগেই বললাম, ম্যাক্রো কথার অর্থ হলো লার্জ অর বিগ, এবং ইকোনমিক্স হলো সেই বিষয় যা আমরা এখন পড়ছি অর্থাৎ অর্থনীতিবিদ্যা। অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সে আমরা কি পড়ছি না, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য ইকোনমিক্স। ইকোনমিক্সের সেই অংশ যেখানে আমরা পড়ি কী বিষয়, হুইচ ডিলস উইথ দ্য ফাংশনিং অফ অ্যান ইকোনমি অ্যাজ এ হোল। কোনো একটি ইকোনমি অর্থাৎ অর্থনীতি
অর্থনীতি ব্যবস্থা, যেমন ভারত একটা অর্থনৈতিক ব্যবস্থা। আমরা পরবর্তীকালে এর যে ডেফিনেশন সেটা ইন ডিটেল দেখব। তার আগে জাস্ট এই মুহূর্তে বোঝার সুবিধার্থে মনে রাখো, যেমন ভারত দেশ এটি একটি অর্থনৈতিক ব্যবস্থা বা এটি একটি ইকোনমি। তো এই যে অর্থনৈতিক ব্যবস্থা, তাকে সামগ্রিকভাবে তার বিষয় যেখানে পঠন পাঠন করা হয় তাকেই বলা হচ্ছে ইকোনমিক্সের সেই শাখাকেই বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এবং সেটাই এখানে বলা আছে, ইট ইনক্লুডস দ্য স্টাডি অফ ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয়, এমপ্লয়মেন্ট, জেনারেল প্রাইস থিওরি, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, ফিসকাল সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম অ্যান্ড ফরেন ট্রেড। এই প্রত্যেকটি কিওয়ার্ড সম্বন্ধে বা এই যে টপিকগুলো ম্যাক্রো ইকোনমিক্সের অংশ তাদের সম্বন্ধে আমরা ইন ডিটেলস আলোচনা করি। ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয়। কোনো একটি দেশ, যেমন আমাদের ক্ষেত্রে ভারতবর্ষ, তার যে কোনো একটি পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে, কোনো একটি অর্থবর্ষে যে সামগ্রিক আয় অর্থাৎ যে পরিমাণ দ্রব্য এবং পরিষেবা অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয়, তার যে মূল্য বা বাজার মূল্য, বাজার দর, তাকে বলা হয় ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। সেটাই হলো সেই দেশের, অর্থাৎ যেমন আমাদের ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম। আমরা পরবর্তীকালে ন্যাশনাল ইনকামের উপর একটা কমপ্লিট ক্লাস করব, যেখানে ইন ডিটেলস আমরা এই নিয়ে স্টাডি করব, কিন্তু এই মুহূর্তে জাস্ট এটুকুই জেনে রাখা যথেষ্ট। নেক্সট আমরা কি দেখবো না, ম্যাক্রো ইকোনমিক্সে আর কি টপিক নিয়ে আলোচনা হয় না, এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট বললেই যেটা বোঝায় যে কর্মসংস্থান, অর্থাৎ কোনো একটা দেশে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কতটা আছে বা কতজন, এর পাশাপাশি ঠিক উল্টো দিকটা, কতজন আনএমপ্লয়েড বা যাদেরকে ইউটিলাইজ করতে পারছে না ওই পার্টিকুলার দেশ বা ইকোনমি, হিউম্যান রিসোর্সকে ইউটিলাইজ করতে পারছে না, যারা আনএমপ্লয়েড আছে, তার হিসাব নিকাশ কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের অংশ। অর্থাৎ কতটা হিউম্যান রিসোর্সকে কোনো একটি ইকোনমি অর্থাৎ দেশ ইউজ করছে তার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সেটাই এমপ্লয়মেন্ট এই পার্টিকুলার মেট্রিক্সের মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং সেটা আলোচনা করা হয় কোথায় না, ম্যাক্রো ইকোনমিক্সের অংশ হিসাবে এই এমপ্লয়মেন্ট বিষয়ে আলোচনা করা হয়। নেক্সট আমরা চলে যাব জেনারেল প্রাইস থিওরি। জেনারেল প্রাইস থিওরি বলতে কোনো একটি স্পেসিফিক কমোডিটি বা আইটেম বা কোনো একটি দ্রব্য বা সার্ভিস যদি বলি, কোনো একটি পরিষেবা, তার ভ্যালু নয়, বরং সামগ্রিকভাবে পুরো একটি দেশের সমস্ত উৎপাদিত দ্রব্য বা যে পরিষেবা, তাদের এই মুহূর্তে যে প্রাইস লেভেল, তাদের যে বাজার মূল্য, তার বিষয়ে এখানে আলোচনা করা হয়। অর্থাৎ বলতে পারো, যদি ছোট্ট করে বলা হয়, এর মধ্য থেকে আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কিনা বা ডিফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য হ্রাস পাচ্ছে কিনা, তার হিসাব নিকাশ আমরা পাই কোথায় না, জেনারেল প্রাইস থিওরির মধ্যে। এবং এই জেনারেল প্রাইস থিওরি ইকোনমিক্সের কোন পার্টিকুলার শাখার আলোচ্য বিষয়, তা হলো ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়। নেক্সট আমরা চলে যাব কোথায় না, এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড বলতে বোঝায় সামগ্রিক যে চাহিদা, কোনো একটি দেশের মধ্যে সমস্ত উৎপাদিত দ্রব্য, পণ্য এবং পরিষেবার যে চাহিদা, যে বাজারে চাহিদা থাকে, তাকেই আমরা সামগ্রিকভাবে একসাথে বলে থাকি কি না, এগ্রিগেট ডিমান্ড। যদি এগ্রিগেট ডিমান্ড কোনো একটি দেশের বেশি থাকে, তাহলে বুঝতে হবে ওখানে মানুষজনের ব্যয় করার মতো আর্থিক সামর্থ্য আছে, অর্থাৎ ইকোনমিক কন্ডিশন সাউন্ড, ভালো। এবং সেক্ষেত্রে উদ্যোগপতিরাও বেশি বেশি করে বিনিয়োগ করার জন্য উৎসাহ পাবেন, বৈদেশিক মুদ্রাও বেশি করে দেশের মধ্যে আসবে, কারণ বিদেশি লোকজনও এখানে এসে বিনিয়োগ করার চেষ্টা করবেন বা চাইবেন চেষ্টা করতে, কারণ যত বেশি ডিমান্ড থাকবে তত বেশি উৎপাদনের মাধ্যমে বেশি মুনাফা কামাতে পারবেন তারা। তো সেক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটি ইকোনমির যে ইকোনমিক কন্ডিশন সেটাকে অ্যাসেস করার জন্য, এবং এটা আলোচনা করা হয় কোথায় না, ম্যাক্রো ইকোনমিক্সের অংশ হিসাবে। এছাড়া আমরা দেখবো এগ্রিগেট সাপ্লাই। এটি একই রকম ডিমান্ডের সাথে কোরিলেটেড হলো সাপ্লাই। শুধু ডিমান্ড বা চাহিদা থাকলেই বাজারে হবে না, তার জন্য ঠিক তার সাথে সাপ্লাইও থাকতে হবে ঠিকঠাক। অর্থাৎ এই মুহূর্তে যে বাজার দর বা বাজারে যে চাহিদা আছে, তার উপর ভিত্তি করে উদ্যোগপতিরা যখন কোনো কিছু উৎপাদন করেন এবং বাজারে সেটাকে বর্তমান মূল্যে বিক্রি করতে চান, সেটাকেই বলা হয় সাপ্লাই। তো এই যে সাপ্লাই, কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের বিষয়ে না ভেবে সামগ্রিকভাবে সারা দেশের সমস্ত দ্রব্য এবং পরিষেবার যে সাপ্লাই, তাকেই একসাথে বলা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই, এবং সেটা আলোচনা করা হয় ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে। এছাড়া আমরা নেক্সট চলে যাব কোথায় না, ফিসকাল সিস্টেম। ফিসকাল সিস্টেম বলতে বোঝায় কি না, কোনো একটি দেশের গভর্নমেন্ট বা সরকার, যেমন আমাদের দেশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পরিচালনা করার জন্য বা তার দিক নির্দেশ বা অভিমুখ ঠিক করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকে। তার মধ্যে এক গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হলো কি না, বাজেট। এই বাজেটই ফিসকাল সিস্টেমের অংশ। অর্থাৎ এই বাজেটারি ইন্টারভেনশনের মাধ্যমে বাজেটে বিভিন্ন রকম
উন্নয়নমূলক যে কাজকর্ম তার জন্য সেটা হতে পারে ন্যাশনাল হাইওয়ের ডেভেলপমেন্ট, সেটা হতে পারে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট, এই সমস্ত কাজকর্ম করার মাধ্যমে এবং এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে ট্যাক্স আরোপ করে মানুষের কাছ থেকে রেভিনিউ কালেক্ট করার লক্ষ্য নিয়ে যে ট্যাক্স আরোপ করা হয় সেইগুলোও এই বাজেটেরই অংশ। তো এই যে পুরো সিস্টেমটা, অর্থাৎ আয়ের সোর্স খুঁজে বের করা এবং বিভিন্নভাবে সেগুলোকে উন্নয়নমূলক কাজে দেশের স্বার্থে ব্যয় করা, এই পুরো ব্যবস্থায় যেটা গভর্নমেন্ট করে থাকে তাকে বলা হচ্ছে ফিসকাল সিস্টেম। এই বিষয়ে আমরা ইন ডিটেলস পরবর্তীকালে অবশ্যই পড়ব। এখন এই মুহূর্তে যেটা দেখার বিষয় যে এই ফিসকাল সিস্টেম ম্যাক্রো ইকোনমিক্সের অংশ, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে এই বিষয়ে পঠন পাঠন হয়ে থাকে। নেক্সট আমরা কোথায় চলে যাবো না, ফিনান্সিয়াল সিস্টেম। ঠিক ফিসকাল সিস্টেমের মধ্যে আরও এক গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট আমাদের দেশের যে ব্যাংকিং সিস্টেম আছে, সেটা একদম সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এর পাশাপাশি যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে এবং অন্যান্য যে নন ব্যাংকিং এন্টিটিস আছে বা এছাড়া যেমন স্টক এক্সচেঞ্জ বা ইন্স্যুরেন্স, এই যে পার্টিকুলার ইনস্টিটিউটগুলো আছে, এদেরকে নিয়ে একসাথে গড়ে উঠেছে কি না ফিনান্সিয়াল সিস্টেম। ফিনান্সিয়াল সিস্টেমের উপস্থিতি কোনো একটা ইকোনমির ক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ, এই কারণে বিরাটভাবে গুরুত্বপূর্ণ, এই কারণে কারণ এই সিস্টেমের মাধ্যমেই যারা সেভিংস করতে চায়, তারা সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো ব্যবসায়িক সংস্থা হতে পারে, তারা কি করেন না এখানে সেভ করতে পারেন, অর্থাৎ আর্থিক সঞ্চয় এখানে করতে পারেন এই সমস্ত ইনস্টিটিউটের কাছে। এবং এই সঞ্চিত টাকাই আবার কি হয় না দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের পারপাসে বা উদ্যোগপতিরা যখন বিনিয়োগ করেন বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি তৈরি করার পারপাসে, বিভিন্ন রকম ফ্যাক্টরি সেট আপ করার ক্ষেত্রে তাদের যখন লোন নেওয়ার প্রয়োজন হয় এখান থেকে লোন পেয়ে থাকেন। তাহলে এই যে পার্টিকুলার সিকিউর সিস্টেম একটা, মানুষজন তাদের যে উদ্বৃত্ত আয়, উপার্জিত অর্থ সেটা এক জায়গায় সঞ্চিত রাখছেন, তার পাশাপাশি সেখান থেকে অন্যদের যাদের প্রয়োজন তারা লোন নিতে পারছেন, এই পুরো সিস্টেমটাকে ফেসিলিটেট করে কারা না এই ফিনান্সিয়াল সিস্টেম, অর্থাৎ একরকম বলা যায় ব্যাংকিং সিস্টেম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এই ব্যাপারেও আমরা ইন ডিটেলস পরবর্তীকালে পড়বো। তো এই মুহূর্তে জাস্ট একটা হিন্ট দিয়ে রাখা তোমাদেরকে। এবং এই ফিনান্সিয়াল সিস্টেম কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের অংশ, অর্থাৎ ইকোনমিক্সের যে শাখায় এই বিষয়ে আলোচনা করা হয় তা হলো ম্যাক্রো ইকোনমিক্স। নেক্সট আমরা দেখবো ফরেন ট্রেড, খুবই পরিচিত শব্দ। আমরা জানি এক্সপোর্ট আর ইম্পোর্ট, কোনো কিছু বাইরে রপ্তানি করা বিদেশে তখন তাকে বলা হয় এক্সপোর্ট, কোনো কিছু বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করা তাকে বলা হয় ইম্পোর্ট। এই বিষয়ে যেখানে পঠন পাঠন হয় তাকে বলা হয় ফরেন ট্রেড। ফরেন ট্রেড এই কারণে গুরুত্বপূর্ণ, বর্তমানে যে বিশ্ব বাজার বা গ্লোবাল মার্কেট, সেখানে কিন্তু প্রত্যেক সাউন্ড ইকোনমি মানে যেগুলো ডেভেলপড হোক বা ডেভেলপিং, তাদের অংশগ্রহণ একান্তই জরুরি, নয়তো বা পিছিয়ে পড়বে কম্পিটিশন থেকে, বা যে গ্রেটার ইকোনমিক অপরচুনিটি আছে সেগুলো আমরা অ্যাভেল করতে পাবো না। এবং এই ফরেন ট্রেডের মাধ্যমেই আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জন করি, যেটা পরবর্তীকালে আমরা দেখব যে আমাদের ক্ষেত্রে আমাদের দেশের যে মুদ্রা অর্থাৎ ইন্ডিয়ান রুপি আমাদের দেশের ক্ষেত্রে সেটা কতটা পাওয়ারফুল সেটা কিন্তু এই ফরেন ট্রেডের মাধ্যমেই নির্ধারিত হয়। আমরা কত বেশি এক্সপোর্ট করতে পারি, আমাদের দেশে উৎপাদিত পণ্যের বিদেশে কতটা বেশি চাহিদা আছে, সেখান থেকে নির্ঘাত আমাদের যে এক্সচেঞ্জ রেট, আমাদের কারেন্সি, সেটাও কিছুটা তার উপর ডিপেন্ড করে অনেকটাই। তো এগুলি ফরেন ট্রেডের অংশ। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা ফরেন ট্রেড বিষয়ে আমরা পড়াশুনো করি এই ম্যাক্রো ইকোনমিক্স বলে যে ইকোনমিক্সের শাখা, সেখানে। তাহলে আমরা দেখলাম দেশের ইকোনমিক্সের যে সামগ্রিক যে চিত্র সেটা কিন্তু আমরা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পঠন পাঠন করে থাকি। নেক্সট আমরা চলে যাব কোথায় না মাইক্রো ইকোনমিক্স। একটু আগে যেটা বলছিলাম এখানেও সেই দুটো টার্ম মাইক্রো প্লাস ইকোনমিক্স নেই, মাইক্রো ইকোনমিক্স এই শব্দবন্ধের উৎপত্তি। মাইক্রো অর্থাৎ স্মল, অর্থাৎ বলা যায় গ্র্যানুলার লেভেলে গিয়ে যখন আমরা ইকোনমিক্সের পঠন পাঠন করবো, কোনো একটা ইকোনমির সামগ্রিক অংশ নয়, তার সামগ্রিকভাবে নয়, তার কোনো একটা পার্টিকুলার টপিক বা ছোট্ট কোনো ক্ষুদ্র ক্ষেত্র, সেই জায়গার বিষয়ে যখন পঠন পাঠন করবো সেটা নির্ঘাতেই মাইক্রো ইকোনমিক্সের অংশ। দেখি সেটাই নির্ঘাত বলা আছে এখানে। মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং ইউনিটস সাচ এজ হাউস হোল্ডস, অর্থাৎ হাউস হোল্ডস, ফ্যামিলি বলতে আমরা যা বুঝি, ফার্মস, বিভিন্ন যে কোম্পানি, যে উদ্যোগপতিরা যে ফার্মস তৈরি করেন বিভিন্ন রকম জিনিস বা পরিষেবা প্রডিউস করার জন্য। এছাড়া কনজিউমার্স, ইন্ডিভিজুয়াল যে কনজিউমার্স আছে তাদের বিষয়ে এখানে আলোচনা করা হয় মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। অ্যান্ড দেয়ার ইন্টারাকশন উইথ দ্য স্পেসিফিক মার্কেট, এবং বিভিন্ন যে বাজারগুলো আছে, রিজিওনাল মার্কেট হতে পারে, আমরা গ্লোবাল ন্যাশনাল যে লেভেলে যে মার্কেট তার কথা বলছি না, ন্যাশনাল মার্কেট অনেক টুকরো টুকরো ছোটো ছোটো মার্কেট নিয়ে গঠিত। সেই মার্কেটগুলোর সাথে এই যে হাউস হোল্ড, ফার্ম এবং কনজিউমার এরা যেভাবে ইন্টারাক্ট করে, সেই ইন্টারাকশনের বিষয়েও পঠন পাঠন করা হয় কোথায় না এই মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। এবং এক্সাম্পল হিসাবে আমরা এখানে দেখছি কি স্টাডি অফ পার্টিকুলার কমোডিটি, প্রাইস, হাউস হোল্ড, ফার্ম, ফ্যাক্টর প্রাইসিং, প্রোডাকশন,
কস্ট, রেভিনিউ, মার্কেট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যাটসেট্রা। তাহলে এগুলো বেশ কিছু আমাদের কাছে নতুন কিওয়ার্ড, নতুন না হলেও, একদম নতুন না হলেও আমাদের ইকোনমিক্সের পার্সপেক্টিভে এর কী অর্থ দাঁড়ায় সেটা একবার দেখে নেওয়া উচিত। স্টাডি অফ পার্টিকুলার কমোডিটি। পার্টিকুলার কমোডিটি বলতে সেটা হতে পারে তোমার কাছে যে স্মার্টফোন আছে যেটা তুমি ইউজ করছো হয়তো, বা যে ল্যাপটপ বা পিসি ইউজ করছো, সেটা একটা পার্টিকুলার কমোডিটি। তার বিষয়ে পঠন পাঠান, অর্থাৎ সেটা তৈরি করতে ওই কোম্পানি কী কী প্রকিওর করেছে ইনস্ট্রুমেন্ট, তার জন্য কতই বা খরচ হয়েছে, এই পার্টিকুলার বিষয়গুলো নিয়ে আলোচনা যেখানে হয় সেটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। এছাড়া প্রাইস, এই পার্টিকুলার যে কমোডিটি বললাম তার যে উৎপাদনের পর যে মূল্যে সেটা বাজারে বিক্রি হচ্ছে তার বিষয়ে আলোচনা করা হবে, কিন্তু এই প্রাইস এই পার্টিকুলার টপিকের মধ্যে, এবং এটা মাইক্রো ইকোনমিক্সের অংশ। হাউস হোল্ড, ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড, আমরা জানি ইকোনমিক ইউনিট হিসাবে যদি দেশ একটা আমরা বৃহত্তর ইউনিট বলি, তার কিন্তু ক্ষুদ্রতম ইউনিট হলো তার মধ্যে কি না ফ্যামিলি, তো বা হাউস হোল্ড। তো সে হাউস হোল্ড বিষয়ে কোনো একটা হাউস হোল্ডই বলা যায় কনজিউম করার জন্য, কোনো পরিষেবা বা দ্রব্য কনজিউম করার জন্য একটা স্থান, যেখানে আমরা জানি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ আমরা, বা এমনকি মোবাইল ডেটাও, তো এইগুলো আমরা কনজিউম করি। এছাড়া লেবার, সেটা হতে পারে ফিজিক্যাল বা মেন্টাল লেবার, তো সেটাও কিন্তু সাপ্লায়ার হিসাবে কাজ করে এই হাউস হোল্ড বা ফ্যামিলি। তো এই কারণে হাউস হোল্ড বিষয়ে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে স্টাডি করা হয়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক ইউনিট বা ইকোনমির একটা গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট আমরা কি দেখবো, ফার্ম, ইন্ডিভিজুয়াল ফার্ম, সেটা কোনো কোম্পানি, মনে করো স্যামসাং একটা ফার্ম হতে পারে, তোমার কোনো একটা বুক বা বইয়ের যে প্রকাশনী সংস্থা সেটাও একটা ফার্ম, এগুলো সব ফার্ম, এদের বিষয়েও পঠন পাঠন হয়, এবং সেটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, ফ্যাক্টর প্রাইসিং। ফ্যাক্টর প্রাইসিং টার্মটা এই মুহূর্তে জাস্ট আমি কিছুটা স্কিপ করে গেলাম সাময়িক কালের জন্য, আমরা একটু পরেই এই বিষয়ে ডিটেলস পড়বো, তাই জাস্ট শব্দটা মনে রাখো, আবার পরে আমরা এই নিয়ে ফিরে আসছি। নেক্সট আমরা কোথায় চলে যাব না, প্রোডাকশন। প্রোডাকশন অর্থাৎ উৎপাদন। প্রোডাকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এইরকম, যদি আমরা ইন ডিটেলসে যাই, উৎপাদন বলতে যদি আমি ওই চাষির উদাহরণই দিই, কোনো একজন চাষি তার জমিতে কিছু সবজি চাষ করেছে, সেক্ষেত্রে এই সবজির একটা অংশ সে বাড়িতে কনজিউম করতে পারে, তাকে বলা হবে সেলফ কনজামশন। যেটা সেই অংশটাও আমাদের দেখে মনে হতে পারে এটা প্রোডাকশান, কিন্তু প্রোডাকশান অ্যাকচুয়ালি সেলফ কনজামশনের পর উদ্বৃত্ত যে অংশ থাকলো, যেটা তিনি বাজারে পাঠাবেন বা অন্য কারোর সাথে সেটা এক্সচেঞ্জ করবেন, সেটা হতে পারে অন্য কোনো জিনিসের বিনিময়ে, দ্রব্যের বিনিময়ে বা পরিষেবার বিনিময়ে এক্সচেঞ্জ করতে পারেন, বা টাকার বিনিময়ে সেটা বিক্রি করতে পারেন। যেই অংশ যেখানে এই ধরনের হাত ফেরত হচ্ছে, তখনই আলটিমেট যে আইটেমটা হাত ফেরত হলো তাকে যে উৎপাদন করা হয়েছে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রোডাকশন। অর্থাৎ সেলফ কনজামশন ব্যতি রেখে বিনিময়ের জন্য বা বিক্রির জন্য যে উৎপাদন করা হয় কোনো কিছু, তখন তাকে বলা হয় প্রোডাকশন। নেক্সট আমরা চলে যাব কোথায় না, কস্ট। প্রোডাকশান মানেই কোনো কিছু তার সাথে কস্ট ইনভলভ থাকবে, ওই ইন্ডিভিজুয়াল আইটেমের প্রোডাকশানের জন্য যে ব্যয় সেটাকে বলা হচ্ছে কস্ট, এবং সেটা মাইক্রো ইকোনমিক্সের আলোচনার বিষয়। এছাড়া রেভিনিউ। রেভিনিউ বলতে এটাই বোঝায়, রেভিনিউ অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটের মধ্যে কিন্তু পরিষ্কার ফারাক আছে। আমরা প্রফিট বলতে বুঝি যেটা অ্যাকচুয়াল প্রফিট অর্থাৎ লাভ, সেখানে সমস্ত খরচপত্র এবং ট্যাক্সেশনের জন্য যে টাকা দিতে হয় সরকারকে, সেই সমস্ত কিছু বাদ দেওয়ার পর যা হাতে পড়ে থাকে অ্যাকচুয়াল যে প্রফিট, সেটাকে আমরা প্রফিট বলে থাকি, অ্যাকচুয়াল প্রফিট বা প্রফিট। কিন্তু রেভিনিউ বলতে কী বোঝায়, আমি উদাহরণস্বরূপ বলি, যদি কোনো একটি বই প্রকাশনী সংস্থা 100টা বই এক মাসে বিক্রি করে থাকে এবং প্রত্যেকটি বইয়ের দাম যদি 500 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকুলার সংস্থার কিন্তু রেভিনিউ হলো 500 ইন্টু 100 অর্থাৎ 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে কিন্তু ওই বই ছাপার খরচ থেকে বইয়ের যিনি লেখক বা লেখিকা তার যে রয়্যালটি, এছাড়া ট্যাক্সের যে ব্যাপার স্যাপার থাকে, সব কিছু কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড। এটার মধ্যে কিন্তু ওই পার্টিকুলার সংস্থার অ্যাকচুয়াল প্রফিটও আছে, কিন্তু সেটা রেভিনিউর সাথে ইকুইভ্যালেন্ট নয়। অর্থাৎ রেভিনিউ থেকে সমস্ত কিছু খরচপত্র বাদ দেওয়ার পর হাতে যেটা পড়ে থাকে সেটা হয় প্রফিট। আশা করি রেভিনিউ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরপর আমরা চলে যাব কোথায় না, মার্কেট। এই মার্কেট হলো যে কোনো বাজার, আমাদের লোকাল যে মার্কেট আছে যেখানে আমরা জিনিসপত্র কিনে থাকি, পোশাক আশাক থেকে শুরু করে সবজি মার্কেটও হতে পারে, এইগুলোই হলো মার্কেট। এই মার্কেট স্টাডি করাও মাইক্রো ইকোনমিক্সের বিষয় বা অংশ। এছাড়া আমরা কি দেখবো না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে দেখেছিলাম এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই, অর্থাৎ কোনো একটি দেশে সামগ্রিক যে চাহিদা আছে এবং সামগ্রিক যে সাপ্লাই অর্থাৎ যোগান আছে সেই বিষয়ে পড়েছিলাম। কিন্তু এখানে বলা হচ্ছে কিনা স্পেসিফিক কোনো কমোডিটি বা আইটেমের ডিমান্ড এবং তার সাপ্লাই। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কোরিলেটেড ওয়ার্ড, কোনো কিছু চাহিদা এবং তার পাশাপাশি তার যোগান, এই দুটোর ব্যালেন্সের উপর ভিত্তি করেই বাজার দর নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কোনো জিনিসের যে দ্রব্য মূল্য সেটা নির্ধারিত হয়, এই বিষয়ে আমরা জানি। এই যে পার্টিকুলার কিওয়ার্ডগুলো পড়লাম, এগুলো সবই হলো মাইক্রো ইকোনমিক্সের
পড়ার মতো বিষয়। এরপর আমরা যেটা দেখবো তা হলো এই যে দুটো শব্দ ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স, এগুলো অ্যাকচুয়ালি প্রথম এর প্রণেতাকে না, এগুলো প্রথম এই শব্দ দুটো ব্যবহার করেছিলেন প্রফেসর র্যাগনার ফিস্ক। এখান থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, তাই আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যে এতে আমরা টপিকে আমরা চলে যাব বা ইনফরমেশন আমরা পড়বো, তাহলে এইরকম দেয়ার আর 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। যে কোনো কিছু উৎপাদনের জন্য আমরা দেখব যে 4টে জিনিস একান্তই প্রয়োজন হয়, 4 ফ্যাক্টরস। সেগুলো কি কি না, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অ্যান্থ্রোপোনার। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে প্রয়োজন হয় জমি কিছুটা, সেটা হতে পারে জমি অর্থে একটা বিল্ডিং, একটা ওয়্যার হাউস, একটা কোনো পার্টিকুলার পিস অফ ল্যান্ড যার উপরে এই ধরনের কোনো স্ট্রাকচার তৈরি করে সেখানে এই প্রোডাকশনের যে কাজকর্ম অর্থাৎ উৎপাদনের যে কাজকর্ম সেটা হয়ে থাকে। এবং এরপর দেখবো লেবার। ওখানে নির্ঘাত এই শুধু জমি হলেই হবে না বা সেখানে স্ট্রাকচারটা বানিয়ে ফেললেই হবে না, সেখানে কিন্তু শ্রম দেওয়ার প্রয়োজন হবে এবং সেটাই হচ্ছে লেবার। অর্থাৎ সেটা হতে পারে কায়িক পরিশ্রম, সেটা হতে পারে মেন্টাল অর্থাৎ মানসিক ইন্টেলেকচুয়াল লেবার। তো যাই হোক না কেন, এই ধরনের লেবার কিন্তু এখানে একান্তই জরুরি প্রোডাকশনের জন্য। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, ক্যাপিটাল। অর্থাৎ এই দুটো জিনিসের পাশাপাশি প্রয়োজন হবে ক্যাপিটাল। ক্যাপিটাল বিষয়ে আমরা ডিটেলস পড়বো, তার আগে এটুকু তো ধরে নেওয়া যায় ক্যাপিটাল অর্থে আমরা যা বুঝি মানি। বাজার থেকে বা বিভিন্ন ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংকিং পরিষেবা আছে সেখান থেকে উদ্যোগপতিরা অর্থাৎ যারা বিনিয়োগকারী তারা লোন নিয়ে থাকেন, সেটাই ক্যাপিটাল হিসেবে ইনভেস্টেড হয় তাদের এই প্রোডাকশন সিস্টেমে, প্রোডাকশন ইউনিটে, এই উদ্যোগে। তো এই হলো ক্যাপিটাল। এছাড়া আর একটা ইম্পর্ট্যান্ট যে এলিমেন্ট বা ফ্যাক্টর এই প্রোডাকশনের জন্য, সেটা হলো অ্যান্থ্রোপোনার। যিনি এই 3টে জিনিসকে একসাথে এক জায়গায় নিয়ে আসবেন প্রোডাকশনের জন্য, তিনি হলেন উদ্যোগপতি বা অ্যান্থ্রোপোনার। তাহলে আমরা যেটা দেখলাম, উৎপাদনের জন্য বা কোনো কিছু প্রোডাকশনের জন্য, কোনো কিছু প্রডিউস করার জন্য এই 4টে ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অ্যান্থ্রোপোনার। এদেরকেই বলা হয় 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এবং উদাহরণস্বরূপ যদি বলি, কোনো একটা মোবাইল, সেটা নির্ঘাত প্রডিউস করার জন্য একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি সেট আপ করতে হয়েছে তাকে, এবং সেই ফ্যাক্টরিটা কিন্তু একটা পিস অফ ল্যান্ডের ওপর হয়েছে, তাহলে ল্যান্ড জরুরি। লেবার, ওই পার্টিকুলার মোবাইল প্রসেসিং বা মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিছু জনকে ওখানে কায়িক পরিশ্রম করতে হচ্ছে বা অন্য ধরনের যেটা বললাম মেন্টাল লেবার দিতে হয়, তো এখানে লেবার জরুরি। এরপর আছে কি না ক্যাপিটাল। ওই কোম্পানি ওখানে ওই পার্টিকুলার ফ্যাক্টরি সেট আপ করার জন্য তাকে লোন নিতে হয়েছে বাজার থেকে, বা হতে পারে তাদের অন্য কোনো উদ্যোগ থেকে যে উদ্বৃত্ত টাকা বা সেভিং সেটাও বিনিয়োগ করতে পারেন, কিন্তু মোদ্দা কথা ক্যাপিটাল জরুরি। এছাড়া কি দেখবো না, অ্যান্থ্রোপোনার। ওই পার্টিকুলার কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস আছেন বা যারা ওখানে ইনভেস্ট করেছেন বা যারা এই পুরো রিস্কটা নিয়েছেন, যে হতেই পারে ওই কোম্পানি সাকসেস পেলো তাহলে তাদের সেটা লাভ, যদি সেটা লস হয় সেই লসের রিস্কও তাদেরকেই বহন করতে হবে। তাহলে এই যে পুরো লাভ লোকসানের যে যন্ত্রণা, সেটা যিনি বহন করতে ইচ্ছুক তিনি হলেন উদ্যোগপতি বা অ্যান্থ্রোপোনার। যিনি 3টে আগের ইউনিটকে এক কাছে এনে এই পার্টিকুলার প্রোডাকশন হাউসটা বা ইউনিটটা চালু করেছেন বা চালু রাখছেন। এরপর যা দেখবো হলো এই 4 যে ফ্যাক্টরস বললাম এদের প্রাইসিং। এদের প্রত্যেকের সাথে কিছু না কিছু একটা প্রাইসিং বা কস্ট ইনভলভ, একটা মূল্য আছে এদের। যেমন আমরা দেখবো কি ল্যান্ডের জন্য দিতে হয় রেন্ট। নেক্সট আমরা চলে যাবো কোথায়, লেবারের জন্য আছে ওয়েজেস, অর্থাৎ যে লেবার যারা শ্রম দিচ্ছেন ওখানে তাদের জন্য পারিশ্রমিকের দেওয়ার প্রয়োজন, তাই তার কস্ট হলো কি বা তার প্রাইসিং হলো ওয়েজেস অর্থাৎ পারিশ্রমিক। নেক্সট আমরা কি দেখবো না ক্যাপিটাল। ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট। ক্যাপিটাল যে ফ্যাক্টর, তার ফ্যাক্টর প্রাইসিং, তার মূল্য, তার সাথে ইনভলভ কি আছে না ইন্টারেস্ট। অর্থাৎ ক্যাপিটাল তুমি ব্যাংক থেকে ধার নিলে তোমাকে তার জন্য ইন্টারেস্ট পে করতে হবে। এছাড়া আমরা কি দেখবো না অ্যান্থ্রোপোনার উদ্যোগপতি, তার যে মূল্য বা প্রাইসিং হলো প্রফিট, অর্থাৎ তার যে শেষমেশ পাওনা সেটা হলো প্রফিট। তো এই 4টে ফ্যাক্টর এবং তার পাশাপাশি 4খানা যে ফ্যাক্টর প্রাইসিং, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। এরপর যেটা আমরা দেখব, আমরা অলরেডি পড়েও ছিলাম যে ফ্যাক্টর প্রাইসিং ইজ পার্ট অফ মাইক্রো ইকোনমিক্স। এই ফ্যাক্টর প্রাইসিং যাকে বলছি, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, তারা কিন্তু মাইক্রো ইকোনমিক্সের অংশ। আমরা যখন মাইক্রো ইকোনমিক্স পড়ছিলাম একটু আগে, সেখানে দেখেছিলাম, আমি বলেছিলাম যে পরবর্তীকালে আমরা এই নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা কি দেখবো না ক্যাপিটাল ইজ দ্য প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স বলা যায়, এটার ব্যাখ্যা একান্তই জরুরি। ক্যাপিটাল, আমরা ক্যাপিটাল একটু আগেই বলছিলাম, ক্যাপিটাল ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। তো তাকে কি বলা আছে, সেটা হলো অ্যাকচুয়ালি প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। এটা অর্থ কি, সম্পদ বলতে আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো কি না প্রাকৃতিক সম্পদ। সেটা হতে পারে বিভিন্ন রকম আকরিক, সেটা হতে পারে ওয়াটার, এয়ার, ল্যান্ড, এগুলো সব তো ন্যাচারাল রিসোর্স। এই পার্টিকুলার রিসোর্সগুলোকে ইউজ করে মানুষ তার প্রয়োজনের তাগিদে যদি কোনো কিছু একটা তৈরি করে এবং সেটাকে পরবর্তীকালে অন্য কিছু প্রোডাকশনের জন্য ইউজ করে, তখন তাকে বলা হয় কি না ক্যাপিটাল। হয়তো একটু যেন গোলমেলে মনে হতে পারে বা জটিল, কিন্তু আদতে তা নয়। যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, ধরে নাও একজন জেলে খালি হাতে মাছ ধরতো, জাস্ট হাত দিয়ে।
তখন সে দিনে 2টো মাছ ধরতে পারতো। এরপর সে আইডিয়া পেল নতুন, সে কি করলো না সুতো দিয়ে জাল বানালো, এবং জাল দিয়ে যখন মাছ ধরতে শুরু করলো তার মাছ ধরার সংখ্যা কিন্তু বেড়ে গেল, একদিনে সে 10টা মাছ ধরতে শুরু করলো। তাহলে এক্ষেত্রে মাছ কিন্তু উৎপাদনটাই আসল লক্ষ্য, অর্থাৎ এখানে ফিশ প্রডিউসড হচ্ছে, ফিশ প্রোডাকশন হচ্ছে, সেই মাছকে সে উৎপাদনের পর অর্থাৎ এখানে সংগ্রহ করার পর বা বলতে পারো আফটার ক্যাচিং, সে কি করছে না বাজারে গিয়ে সেই মাছকে সে বিক্রি করছে অর্থের বিনিময়ে, বা হতে পারে যদি বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা থাকে তাহলে সে অন্য কোনো দ্রব্যের বিনিময়ে সেটা হাত বদল করছে বা কাউকে বিক্রি করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই পার্টিকুলার উদাহরণে ক্যাপিটাল কোনটা বুঝলাম? ক্যাপিটাল হলো ওই জাল, যেটা কিন্তু সে ডিরেক্ট কনজিউম করছে না, ওই জাল সে বিক্রি করার জন্য তৈরি করেনি, সে জালটা তৈরি করেছে তার প্রোডাকশন যে ইউনিট, এখানে তার এই মাছ ধরার যে ব্যবস্থা সেটাকে ফেসিলিটেট করার জন্য। তাহলে ক্যাপিটাল কি না, ক্যাপিটাল হলো প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। এখানে দুটো শব্দ আছে, প্রডিউসড এবং মিনস অফ প্রোডাকশন। প্রডিউসড অর্থাৎ যা অলরেডি উৎপাদিত, এবং সেই উৎপাদন কিন্তু সেল করার জন্য নয়, সেই পার্টিকুলার আইটেমটা প্রডিউসই করা হয়েছে ফার্দার প্রোডাকশনের পারপাসে ইউজ করার জন্য, সেটা মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের মাধ্যম হিসাবে বা ইনস্ট্রুমেন্ট হিসাবে পরবর্তীকালে ইউজড হবে, সেই কারণে তাকে প্রডিউস করা হয়েছে। এরকম জিনিসকেই বলা হয় ক্যাপিটাল, অর্থাৎ তারা কিন্তু ম্যান মেড। যেমন আমি উদাহরণস্বরূপ বললাম যে এখানে জাল। পরবর্তী যে ইনফরমেশন তার সম্বন্ধে দেখবো, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটিস বা ইকোনমিস্ট সম্বন্ধে আমরা দেখবো, এবং তাদেরকে কি নামে ডাকা হয় তা আমরা এখানে দেখবো। যেমন অ্যাডাম স্মিথকে বলা হচ্ছে কি না ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স, এছাড়া অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স। এরপর আমরা দেখবো কি না আলফ্রেড মার্শালকে বলা হয় ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। প্রশ্ন এখান থেকে প্রায়শই আসে এগুলো থেকে। এছাড়া দেখবো আমরা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হচ্ছে জন মেনার্ড কেইন্সকে, যার সম্বন্ধে বলতে গেলে প্রশ্ন এরকমও থাকে শর্ট ফর্মে JM কেইন্স। নেক্সট আমরা পড়বো কি না ইম্পর্টেন্ট কিছু বই, এবং সেই বইগুলোর অথরদের সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমেই যে বই সম্বন্ধে পড়তে হয় সেটা হলো এরকম, বইয়ের নাম হলো অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এবং এখানে ইনকোয়ারির বানানটা কিন্তু আই দিয়েই শুরু, ই দিয়ে নয়, এনকোয়ারি নয়, ইনকোয়ারি। এবং এর রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ, এবং এটা রচিত হচ্ছে কততে না 1776 সালে। একটু আগেই দেখলাম অ্যাডাম স্মিথ হলেন ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স অ্যান্ড ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স। সেই অ্যাডাম স্মিথ তিনি লিখছেন এই বইটি, এবং এই বইয়ের সম্বন্ধে যে বিশেষ তথ্য সেটা হলো এরকম, দিস বুক ইজ অলসো নোন এজ বাইবেল অফ ইকোনমিক্স। একে ইকোনমিক্সের বাইবেল বলা হয়, অর্থাৎ ইকোনমিক্সের যে পঠন পাঠন সেটা তো প্রাচীন গ্রিস দেশে শুরু হয়েছে, কিন্তু তার অ্যাজ এ ডিসিপ্লিন কোনো একটা সাবজেক্ট হিসাবে যদি কোনো তার প্রথম বই রচিত হয় ইম্পর্ট্যান্ট এবং ওয়েল নোন, সেটা হলো এই পার্টিকুলার বই। এই কারণে একে বলা হচ্ছে কি না বাইবেল অফ ইকোনমিক্স। এছাড়া আমরা কি দেখবো, পরবর্তী যে ইম্পর্টেন্ট বুক সেটা হলো দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এর রচয়িতা হলেন আলফ্রেড মার্শাল, 1890 সালে এই পার্টিকুলার বই তিনি রচনা করেন। এছাড়া পড়বো দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই গ্রন্থের রচয়িতা হলেন JM কেইন্স বা জন মেনার্ড কেইন্স। এরপরে আমরা চলে যাব কোথায় না দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এর রচয়িতা হলেন দাদাভাই নৌরোজি, খুবই ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি। আমরা দাদাভাই নৌরোজি সম্বন্ধে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে আমাদের সিরিজ আছে সেখানে আমরা অলরেডি পড়েছি, না পড়লে অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে সিরিজ আছে সেখানে গিয়ে দেখে নাও বা পড়ো। তো যেটা আমরা দেখবো এখানে, ওনার রচিত বই হলো কি দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ওনার ব্রিটিশারদের সম্বন্ধে বেশ উচ্চ ধারণা ছিল, কিন্তু তারা ভারতবর্ষে যে তাদের আচরণ বা যে অ্যাক্টিভিটি সেটাকে দেখে তার মনে হয়েছে অব্রিটিশোচিত। সেই কারণে উনি বলছেন কি ভারতবর্ষে আনব্রিটিশ যে রুল সেটাকে উনি উল্লেখ করেছেন, এবং তাকেই দায়ী করেছেন ভারতবর্ষে যে দারিদ্র, দুঃখ দারিদ্র। ভারত কিন্তু এই ইংরেজ রুলের আগে কোনোভাবেই গরিব দেশ ছিল না। প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে হিউম্যান রিসোর্স সব দিক থেকে নির্ঘাত ভারত ছিল একটা এনরিচড কান্ট্রি। পরবর্তীকালে ইংরেজরা এক্সপ্লয়েট করার ফলে তার ক্রম অবনতি হয়, এবং সেই যে পুরো ব্যাপারটা এখানে তিনি উল্লেখ করেছেন। এবং এই কারণেই যেটা বলতে হয়, দিস বুক রেফার্স টু ইকোনমিক ড্রেন ইন ইন্ডিয়া, বা যাকে বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ থিওরি। ভারতবর্ষ থেকে কিভাবে সম্পদের বহির্গমন হয়েছে, কিভাবে ইংরেজরা এখান থেকে লুঠোদ রাজ চালিয়ে এখান থেকে লুট করে সম্পদ ইংল্যান্ডে নিয়ে গেছে, তার যে বিবরণ সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। তাই ড্রেন অফ ওয়েলথ থিওরির প্রোপাউন্ডার বা তার প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি, এবং তার এই বিখ্যাত বই দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এখানেই তার কথা বলেছেন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ফলো করলে দেখবে বারবার এসেছে, পিএসসির একটা ফেভারিট টপিক বা ইনফরমেশন বলতে পারো, যেখান থেকে রিপিটেডলি কোশ্চেন হয়েছে। নেক্সট আমরা কি দেখবো না প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এর রচয়িতা হলেন স্যার M বিশ্বেশ্বরায়া। ইনি একজন বাই প্রফেশন ইঞ্জিনিয়ার ছিলেন, তার পাশাপাশি তার ইকোনমিক্সেও অর্থাৎ অর্থনীতিতেও ব্যুৎপত্তি ছিল, এবং তার লেখা বিখ্যাত ইকোনমিক্সের বই হলো দ্য প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বা প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। নেক্সট আমরা কি দেখবো না পোভার্টি অ্যান্ড ফেমিন, এছাড়া ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, চয়েস অফ টেকনিক্স, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, আইডিয়া অফ জাস্টিস, এছাড়া অ্যান আনসার্টেন গ্লোরি।
এই যে সবকটা বই, এদের রচয়িতা হলেন অমর্ত্য সেন, বিখ্যাত ব্যক্তি, নোবেল লরেট, নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, এবং বাঙালিও তার পাশাপাশি। তিনি রচনা করেছেন এই বইগুলো। আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারে দেখবে ফলো করলে। নেক্সট আমরা চলে যাব কোথায় না, ইকোনমিক্স ডিফাইন্ড বাই ইম্পর্ট্যান্ট ইকোনমিস্ট। অর্থাৎ ইকোনমিক্স বিষয়টা আসলে কি, এই বিষয়ে কিন্তু বর্তমানে হয়তোবা মতভেদ আছে কিনা সেটা স্পষ্ট নয়, বা আছে হয়তোবা। যতদিন মানব সভ্যতা থাকবে মতবিরোধ বা মতভেদ কোনো একটা পার্টিকুলার টপিকে হয়তোবা চলতেই থাকবে। কিন্তু ইকোনমিক্সের জন্মলগ্নে, অর্থাৎ এই সমস্ত ব্যক্তি যেমন অ্যাডাম স্মিথ, জন মেনার্ড কেইন্স, এনারা যেই সময় ইকোনমিক্স নিয়ে পঠন পাঠন করছেন বা এই নিয়ে কালচার করছেন, সেই সময় কিন্তু ইকোনমিস্টদের মধ্যে মতানৈক্য ছিল বিশেষভাবে, এবং যেটা বিশেষভাবে দ্রষ্টব্য বা লক্ষণীয়। তাই বিভিন্ন রকম তারা আইডিয়া দিয়েছেন ইকোনমিক্স বিষয়টা কি, সেই বিষয়ে সেগুলোই আমরা এখানে দেখবো কে কি বলেছেন। অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। তার মতে ইকোনমিক্স হলো শুধুমাত্র সম্পদের বিজ্ঞান, অর্থাৎ সম্পদ কিভাবে অ্যাকোয়ার করতে হবে, কিভাবে তার অ্যাকিউমুলেট করতে হয়, কিভাবে প্রিজার্ভ করতে হয়, এই সমস্ত বিষয় তিনি আলোচনা করার বিষয় বলে মনে করেছেন ইকোনমিক্সকে। তাই তিনি এরকমই বলেছেন, এবং তার বইয়ের নাম দেখলেও দেখবে দ্য ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। তো সেক্ষেত্রে ওয়েলথই হলো তার মুখ্য বিষয়, এবং সেটাই মনে হয়েছে যে তার ক্ষেত্রে তার কাছে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। নেক্সট আমরা কি দেখবো না, অ্যাকর্ডিং টু আলফ্রেড মার্শাল, তিনি বলছেন কি ইকোনমিক্স ইজ দ্য সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ারই হলো ইকোনমিস্টদের মুখ্য বিষয় বা লক্ষ্য হওয়া উচিত, এবং সেই বিষয়ে পঠন পাঠন হওয়া উচিত বা হয় ইকোনমিক্স নামক এই সাবজেক্টে। এটা আলফ্রেড মার্শালের বক্তব্য। এছাড়া আমরা কি দেখবো না, অ্যাকর্ডিং টু জ্যাকব ভাইনার, ইকোনমিক্স ইজ হোয়াট ইকোনমিস্ট ডু। তিনি একটু উইটি ওয়েতে বলেছেন কি ইকোনমিক্স হলো, ইকোনমিক্সরা যাহা করে থাকেন তাই হলো ইকোনমিক্স। এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা কি দেখবো, অ্যাকর্ডিং টু লিওনেল রবিন্স, তিনি বলছেন কি ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ স্কারসিটি অ্যান্ড চয়েসেস। অর্থাৎ স্কারসিটি অর্থাৎ অপ্রাচুর্যতা, এবং সেই হেতু অপ্রাচুর্যতা বলতে এখানে বলা হচ্ছে সম্পদের অপ্রাচুর্যতা। সম্পদ কিন্তু লিমিটেড আমাদের পৃথিবীতে, এই জগৎ সংসারে, পৃথিবী কেন আজ যদি ইউনিভার্সও বলি, নির্ঘাত লিমিটেড, তার একটা কোয়ান্টিটি আছে, এবং সেটা পর্যন্তই, একটা থ্রেশহোল্ড পর্যন্তই সেটাকে মানে পার্টিকুলার কোয়ান্টিটি পর্যন্ত ইউজ করতে পারবো আমরা। তো সেটাই উনি বলছেন। তাই সম্পদের অপ্রাচুর্যতা, তার পাশাপাশি সম্পদ প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্ট আছে এরকমটা নয়, তাই সেটাকে আমরা কিভাবে ইউজ করব সেই চয়েস, সেই বিষয়ের পঠন পাঠনের বিষয় হলো ইকোনমিক্স। এটাই তার বক্তব্য। তো খুবই সুন্দর কথা, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ স্কারসিটি অ্যান্ড চয়েসেস আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব কি না, এতক্ষণ আমরা পড়ছিলাম বিষয়টা, অর্থাৎ ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স সব কিছু শেষে দেখো আইসিএস আছে, ঠিক একই রকম ইকোনমিক্স আইসিএস শেষে, অর্থাৎ এটা একটা বিষয়, অর্থাৎ পড়ার মতো জিনিস বা বিষয় বলতে যা বোঝায়। কিন্তু ইকোনমি কি না, ইকোনমি ইজ এ সিস্টেম ইন হুইচ পিপুল সেট ফর লিভিং। অর্থাৎ ইকোনমি কি একটা সিস্টেম, একটা ব্যবস্থা যেখানে মানুষজন বসবাস করেন, এবং বসবাস করা অর্থে বসবাসের তাগিদে তাদের যে অ্যাক্টিভিটি করতে হয়, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত তাদের যত কিছু অ্যাক্টিভিটি, সব কিছু কিন্তু কোনো না কোনো একটা তার সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি, কারণ তার একটা মানিটারি সিগনিফিকেন্স মেবি আছে, তার একটা ইকোনমিক ভ্যালু আছে। এই কারণেই সেই সমস্ত মানুষজন যারা এই সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি করছেন, তারা যেখানে বসবাস করেন, তারা যে একটা সিস্টেম তৈরি করেছেন তাদের এই জীবনযাত্রার সুবিধার্থে, তাকেই বলা হচ্ছে ইকোনমি। এবং এই ইকোনমি উদাহরণ হলো যেমন ইন্ডিয়ান ইকোনমি, ভারতের যে অর্থনীতি ব্যবস্থা, এবং এই ইকোনমি নিয়ে যেখানে পঠন পাঠন করা হয় তাকেই বলা হয় ইকোনমিক্স। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইরকম, যে আমরা তো পড়েছিলাম ইকোনমিক্স এই বিষয়টার যে দুটো ক্যাটাগরি আছে বা দুটো তার ক্ষেত্র আছে, সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স। এখানে আমরা দেখবো ইকোনমির কী কী টাইপ আছে, অর্থাৎ এই যে অর্থনৈতিক ব্যবস্থা তার কী কী টাইপ আছে। অন দ্য বেসিস অফ কমপ্লেক্সিটি, অর্থাৎ কতটা জটিল নাকি কতটা সাধারণ, তার উপর ভিত্তি করে একে দুটো ভাগে ভাগ করা যায়, সিম্পল ইকোনমি অ্যান্ড কমপ্লেক্স ইকোনমি। তো আমরা প্রথমে সিম্পল ইকোনমি সম্বন্ধে দেখব। নো অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই ইকোনমি হলো সিম্পল ইকোনমি যেখানে কোনো রকম বিজ্ঞান বা প্রযুক্তির ব্যবহার থাকবে না। অ্যান্ড মানি ইজ নট দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এবং সেখানে অর্থ, অর্থাৎ সেটা হতে পারে কোনো নোট বা হতে পারে কোনো মুদ্রা, তার কিন্তু ব্যবহার থাকবে না। অর্থাৎ সেখানে থাকবে কি না, মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইজ বার্টার সিস্টেম, অর্থাৎ বিনিময় প্রথার উপস্থিত দেখতে পাওয়া যাবে। বার্টার সিস্টেম কথার অর্থ হলো বিনিময় প্রথা। তো বার্টার সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি জিনিসপত্রের আদান প্রদান হবে বা হাত ফেরত হবে। তো এটাই হলো সিম্পল ইকোনমি। তাহলে এক্ষেত্রে বলা যায় যে ইন্দাস ভ্যালি পিরিয়ডে বা তারও আগে যেই মানব সভ্যতাগুলো বা তার সমসাময়িক সভ্যতাগুলো আছে, তারা কিন্তু এই বার্টার সিস্টেম অর্থাৎ বিনিময় প্রথার তাদের
সেখানে উপস্থিত ছিল বা সেই সময় এক্সিস্ট করতো, এবং তাহলে এই ইকোনমিগুলো কিন্তু সিম্পল ইকোনমি, এবং সেখানে একদম যে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে আমরা যা বুঝি তারও কিন্তু সেই রকম ব্যবহার ছিল না। নেক্সট আমরা কি দেখবো, সেটা হচ্ছে কমপ্লেক্স ইকোনমি। ঠিক এর উল্টো, দেয়ার ইজ অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার থাকবে অবশ্যই। অ্যান্ড মানি অ্যাক্টস অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এবং মানি অর্থাৎ টাকাই হলো, সেটা হতে পারে প্রিন্টেড নোট মেবি, নয়তো বা কয়েন, যাই হোক না কেন, বা হতে পারে মডার্ন যে ডিজিটাল কারেন্সি, তাও হতে পারে, হোয়াট এভার ইট বি। তো এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়াম অফ এক্সচেঞ্জ, তো তাকেই বলা হবে কমপ্লেক্স ইকোনমি। উদাহরণ যেমন ইন্ডিয়ান ইকোনমি বা ইন্ডিয়া। নেক্সট আমরা চলে যাব কোথায় না, অন দ্য বেসিস অফ ফরেন ট্রেড, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের উপর ভিত্তি করে ইকোনমিকে কী কী ভাগে ভাগ করা যায়। এখানেও সেই দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল ক্লোজড ইকোনমি, নাইদার এক্সপোর্ট নর ইম্পোর্ট, অর্থাৎ যেখানে কোনো একটা দেশ বা মনে করো ইকোনমি যার বাইরের জগতের সাথে কোনো রকম সম্পর্ক নেই, ইকোনমিক কোনো অ্যাক্টিভিটি তারা বা রিলেশন তারা মেনটেন করে না, অর্থাৎ তারা না করে এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি, না করে ইম্পোর্ট অর্থাৎ আমদানি, সেক্ষেত্রে তাকে বলা হবে কি না ক্লোজড ইকোনমি। বর্তমান যে বিশ্ব, সেখানে কিন্তু ক্লোজড ইকোনমি সেভাবে উদাহরণ দেশ হিসেবে কোনো আছে বলে আমার জানা নেই, বা নেই এটাই অ্যাকচুয়ালি বলা যায়। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, ওপেন ইকোনমি, আইদার এক্সপোর্ট অর ইম্পোর্ট অর বোথ, অর্থাৎ হয় এক্সপোর্ট করবে নয়তোবা ইম্পোর্ট করবে, নয়তোবা দুটোই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত বোথ হয়ে থাকে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই সাধারণত আমরা দেখতে পাই। যেমন উদাহরণ হলো ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ভারতবর্ষ তাহলে ওপেন ইকোনমির মধ্যে পড়ে। একটু আগে আমরা আগের যে উদাহরণ দেখলাম সিম্পল এবং কমপ্লেক্স ইকোনমির মধ্যে, ভারতবর্ষ অবশ্যই কমপ্লেক্স ইকোনমি, অ্যাজ ওয়েল এজ আমরা এখানে যেটা দেখলাম ক্লোজড ইকোনমি এবং ওপেন ইকোনমির মধ্যে ভারত হলো ওপেন ইকোনমি। নেক্সট আমরা চলে যাব কোথায় না, অন দ্য বেসিস অফ ইকোনমিক প্ল্যানিং, অর্থাৎ কোনো একটা ইকোনমিতে ইকোনমিক অ্যাক্টিভিটি কেমন হওয়া উচিত তার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম যদি তৈরি করা হয় বা হয় কি না, যদি না হয় তার ভিত্তিতে, হতেও পারে না হতে পারে, তার ভিত্তিতে আমরা ইকোনমিগুলোকে দুটো ভাগে ভাগ করছি। কি না, প্ল্যান্ড ইকোনমি, অর্থাৎ অল ইকোনমিক ডিসিশনস আর টেকেন বাই দ্য গভর্নমেন্ট থ্রু প্ল্যানিং, যেখানে কি হয় না প্ল্যান্ড ইকোনমিতে, অর্থাৎ যেখানে সরকার, যেমন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে থাকে না, একটা প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু সেখানে সমস্ত ইকোনমিক ডিসিশন নেওয়া হয়। নেক্সট আমরা চলে যাব কোথায় না, আনপ্ল্যান্ড অর ফ্রি অর ল্যাসেজ ফেয়ার ইকোনমি। বেশ কয়েকটা নতুন টার্ম আছে, একটা তো আমরা আনপ্ল্যান্ড এবং ফ্রি, এই দুটো আমরা পরিচিত শব্দ, কিন্তু ল্যাসেজ ফেয়ার এই শব্দটা হয়তো বা আমাদের কাছে নতুন, মাথায় রাখবো। তো এর অর্থ কি, নন ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট ইন ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ আগেরটা ঠিক উল্টো। যেমন আগে দেখলাম প্ল্যান ইকোনমিতে সেখানে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি তার প্ল্যানিংয়ের মাধ্যমেই যে কোন দ্রব্য উৎপাদন করতে হবে, কতটা করতে হবে, কী তার বাজার মূল্য হওয়া উচিত, কীভাবে সেটা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের মাধ্যমটা কী হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু প্ল্যান্ড ইকোনমিতে গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা নিয়ে থাকে। কিন্তু আনপ্ল্যান্ডের ক্ষেত্রে ঠিক তার উল্টো, নন ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট ইন দ্য ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ কী উৎপাদন করতে হবে, কতটা করতে হবে, কী তার বাজার মূল্য হওয়া উচিত, কীভাবে সেটা উপভোক্তার কাছে পৌঁছবে, সেগুলো কিন্তু আদৌ গভর্নমেন্টের চিন্তার বিষয় নয়। এই চিন্তাগুলো তাহলে কীভাবে হয়ে থাকে, ব্যক্তিগত উদ্যোগপতিরা, যারা অ্যান্ট্রপ্রনার উদ্যোগপতি, তারা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের মুনাফা অর্জনের তাগিদে বা লক্ষ্য নিয়ে তারা এই ইকোনমিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, এবং তারাই ঠিক করেন বাজারের উপর ভিত্তি করে, অর্থাৎ মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে অদৃশ্য যে শক্তি অ্যাকচুয়ালি সবসময় কাজ করে বলে ধরা হয়। যে কোনো একটা জিনিসের মনে করো যে যদি প্রচুর চাহিদা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা উদ্যোগপতি তারা সেই জিনিসটা তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করবেন, এবং প্রচুর পরিমাণে সেটা প্রডিউস করলে তাদেরই লাভ আখেরে। এবং মনে করো ঠিক তার উল্টোটা, কোনো একটা জিনিসের যদি বাজারে সেভাবে চাহিদা না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সেটা উৎপাদন করা কিন্তু লাভজনক হবে না, লোকসান হবে সেক্ষেত্রে উৎপাদন করলে, সেক্ষেত্রে উদ্যোগপতিরা সেটা উৎপাদন করতে চাইবেন না। এবং এভাবেই বাজারের এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের এন্ডটা দেখলে এইরকমভাবে ভাবা যায় যে কোনো একটা জিনিসের যদি বেশি বেশি সাপ্লাই থাকে, তাহলে সেক্ষেত্রে বাজারে সেই জিনিসের দাম কম হওয়া উচিত, কারণ তার সাপ্লাই বেশি, যতটা না চাহিদা আছে তার থেকে বেশি বেশি অ্যাকচুয়ালি বাজারে আছে, দোকানদারের প্রত্যেকের কাছে সেই জিনিস আছে, সবাই চাইবে যে কম্পিটিটিভ রেটে সেটা বিক্রি করতে, তাহলে অবশ্যই সেই জিনিসের দাম কমতে বাধ্য। বা যদি উল্টোটা ভাবি, কোনো একটা জিনিসের যদি সাপ্লাই কম থাকে, চাহিদার তুলনায় যদি সাপ্লাই কম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষজনের যেহেতু চাহিদা আছে, তারা বেশি দাম দিয়েও সেটা কিনতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসের দাম বেড়ে যাবে। তাহলে এটাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেক যে আনপ্ল্যান্ড ইকোনমি, সেখানে মার্কেট যে ফোর্স, অর্থাৎ যে এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে অদৃশ্য হাত আছে বলা যায়, তার মাধ্যমে নির্ধারিত হয় যে কোন জিনিসটা উৎপাদন করতে হবে, কতটা করতে হবে, এবং কি তার বাজার দর হওয়া উচিত, এবং তার ভিত্তিতেই উদ্যোগপতিরা এই মার্কেট স্টাডি করে এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। তাহলে আমরা দেখলাম আনপ্ল্যান্ড, ফ্রি অর ল্যাসেজ ফেয়ার ইকোনমি বলতে কি বোঝায়। নেক্সট আমরা চলে যাব কোথায় না, অন দ্য বেসিস অফ মেজর কন্ট্রিবিউটর অফ ন্যাশনাল ইনকাম, আমাদের
এখানে ন্যাশনাল ইনকাম বলে যে শব্দবন্ধ, এটা সম্বন্ধে জানতে হবে। আমরা আগেও এই নিয়ে বলেছি যে জাতীয় আয়, এর সম্বন্ধে ডিটেলস আমরা পরবর্তীকালে পরের ক্লাসে একটা পুরো ক্লাস জুড়ে পড়ব। তো ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় বলতে বোঝায় কোনো একটি দেশের বা অর্থনীতিতে, যেমন আমাদের দেশের যদি উদাহরণ নিই, ইন্ডিয়াতে কোনো একটি অর্থবর্ষে, যদি আমরা ধরে নিই 2026-27 এই অর্থবর্ষে সারা দেশে যত সমস্ত দ্রব্য, পণ্য এবং তার পাশাপাশি যে সার্ভিসেস অর্থাৎ পরিষেবা উৎপাদিত হলো বা হবে, তাদের যে বাজার মূল্য, তাকে যদি আমরা যোগ করি, সেই যোগফলটাই হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তো এই জাতীয় আয় কোন সেক্টরের, আমরা সেক্টর সম্বন্ধেও জানবো, নির্ঘাত আলোচনা করতে হবে। তো তার মধ্যে জাতীয় আয়ে কার অবদান সব থেকে বেশি, তার উপর ভিত্তি করে ইকোনমিকে ভাগ করা হয়েছে। আমরা দেখি কি আছে বলা এখানে। এগ্রিকালচারাল ইকোনমি তার একটা, অন দ্য বেসিস অফ মেজর কন্ট্রিবিউটর অফ ন্যাশনাল ইনকাম, এগ্রিকালচারাল ইকোনমি তার একটা ভাগ। এছাড়া আছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি এবং আছে ডুয়ালিস্টিক ইকোনমি। এই তিনটে ভাগেই ভাগ করা হয় কোনো একটি ইকোনমিকে অন দ্য বেসিস অফ মেজর কন্ট্রিবিউটর অফ ন্যাশনাল ইনকাম। জাতীয় আয়ে এগ্রিকালচারের সব থেকে বেশি ভূমিকা আছে, নাকি ইন্ডাস্ট্রির সব থেকে বেশি ভূমিকা আছে, নাকি দুটোরই কম বেশি ভূমিকা আছে, এর উপর ভিত্তি করে আমরা দেখলাম তিনটে ভাগে ভাগ করা হলো কোনো একটা ইকোনমিকে। তো এদের সম্বন্ধে আমরা ইন ডিটেলস পড়বো। তো তাহলে আমরা দেখে নেব অন দ্য বেসিস অফ মেজর কন্ট্রিবিউটর অফ ন্যাশনাল ইনকাম। প্রথম যে টাইপটা আমরা পড়লাম তার নাম হলো এগ্রিকালচারাল ইকোনমি। এবং এগ্রিকালচারাল ইকোনমি বলতে কি বোঝায়? ইফ দ্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন অফ দ্য ন্যাশনাল ইনকাম comes from the agricultural sector, or maximum labor force is engaged in agricultural sector, or maximum population depends on agriculture for their livelihood, তখনই তাকে বলা হবে কি না এগ্রিকালচারাল ইকোনমি। অর্থাৎ কোনো একটি ইকোনমিকে তখনই এগ্রিকালচারাল ইকোনমি বলা হয় যখন ওই পার্টিকুলার ইকোনমির যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, তার মধ্যে সব থেকে বেশি অংশ অর্থাৎ 50% or মোর দ্যান 50% আসে কোথা থেকে, না এই এগ্রিকালচারাল সেক্টর থেকে, অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে। কোনো একটি দেশে, তাহলে এই প্রসঙ্গে বলতে হয় কোনো একটি দেশে কী কী সেক্টর থাকতে পারে, ইকোনমিক অ্যাক্টিভিটি কোথায় কোথায় স্কোপ থাকে। সাধারণত আমরা তিনটে সেক্টরের কথা জানবো, সেগুলো হলো কি না এগ্রিকালচারাল সেক্টর, সেকেন্ড অফ অল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, থার্ড অফ অল সার্ভিস সেক্টর। অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টর নামেই বোঝা যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হবে অর্থাৎ কৃষিকাজ। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হয় অর্থাৎ বিভিন্ন রকম যে কলকারখানা, সেগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে পড়ে। এবং সার্ভিস সেক্টর যেখানে আমরা কোনো যে ট্যাঞ্জিবল গুডস অর্থাৎ চোখে দেখতে পাই, ছুঁয়ে দেখতে পারি, এই ধরনের কোনো বস্তু বা দ্রব্য উৎপাদন হয় না, বরং সার্ভিস অর্থাৎ পরিষেবা। সেটা হতে পারে মনে করো ইন্টারনেট পরিষেবা, যে মোবাইলে তুমি ইন্টারনেট ইউজ করো বা ওয়াইফাই ইউজ করো, অ্যাকচুয়ালি সেটা একটা ইন্টারনেট পরিষেবা। এটা একটা পরিষেবা যেটাকে হাতে ছুঁয়ে দেখা যায় না, বাট উই কনজিউম দ্যাট ফেসিলিটি অর সার্ভিস। তো এটা একটা পরিষেবা। তো এছাড়া বিভিন্ন ধরনের হতে পারে এডুকেশন একটা সার্ভিস সেক্টর, এটা হতে পারে ইন্স্যুরেন্স একটা সার্ভিস সেক্টর, বা মনে করো যে ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্ট যে সার্ভিস বা ফেসিলিটি, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছ এবং তোমাকে যে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা একটা সার্ভিস। এবং এই যে পার্টিকুলার সার্ভিসগুলো যে সেক্টরের আওতায় আছে তাকে বলে সার্ভিস সেক্টর। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখবো এখানে এগ্রিকালচারাল ইকোনমির ক্ষেত্রে, তাহলে এই যে এগ্রিকালচারাল সেক্টর তার কন্ট্রিবিউশনই সব থেকে বেশি। জাতীয় আয়ের যদি হয় 100 টাকা, তার মধ্যে 50 টাকা বা তার বেশি আসে কোথায়, না এগ্রিকালচারাল সেক্টর থেকে যদি এসে থাকে। অথবা ম্যাক্সিমাম লেবার ফোর্স ইজ এনগেজড ইন এগ্রিকালচারাল সেক্টর, অর্থাৎ ওটা না হলেও চলবে যদি কোনো একটা দেশের 100 জন কাজ করার মতো লোক থাকে, অর্থাৎ শ্রম দেওয়ার মতো লোক থাকে, তার মধ্যে 50 বা তার বেশি লোকজন যদি ওই এগ্রিকালচারাল সেক্টরেই কাজ করে, তখন তাকে বলে নেওয়া হবে এটা এগ্রিকালচারাল ইকোনমি। অথবা আরও একটা অথবার পরে এখানে দেখবো কি না ম্যাক্সিমাম পপুলেশন ডিপেন্ডস অন এগ্রিকালচার ফর দেয়ার লাইভলিহুড, নয়তোবা কৃষি বা কৃষির যে অনুসারী ব্যাপার স্যাপার বা ব্যবস্থা, তার ওপর ডিপেন্ড করে যদি ম্যাক্সিমাম লোকজনের জীবিকা নির্বাহিত হয় বা জীবন অতিবাহিত হয়, তখন তাকে আমরা বলবো কি না এগ্রিকালচারাল ইকোনমি। তাহলে আশা করি আমাদের মাথায় থাকবে এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা ফুলফিল হলে তাকে বলা হবে এগ্রিকালচারাল ইকোনমি। উদাহরণস্বরূপ আমরা কি দেখবো, না মোস্ট অফ দ্য সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান অ্যান্ড সাব সাহারান আফ্রিকান কান্ট্রিজ লাইক মায়ানমার, নেপাল, পাকিস্তান, সিয়েরা লিওনি, ইথিওপিয়া, নাইজের, এগুলো হলো অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল ইকোনমির উদাহরণ। নেক্সট আমরা চলে যাবো কোথায়, না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি সম্বন্ধে আমরা জানবো। ইফ দ্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন অফ ইটস ন্যাশনাল ইনকাম কামস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ঠিক একইভাবে আগের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম জাতীয় আয়ের একটা বড় অংশ অর্থাৎ 50% আর মোর দেন 50% যখন এগ্রিকালচার সেক্টর থেকে আসে, তখন তাকে বলা হয় এগ্রিকালচারাল ইকোনমি। বাট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির ক্ষেত্রে জাস্ট এগ্রিকালচারের জায়গায় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথা এখানে এসে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি সব থেকে বেশি কন্ট্রিবিউট করে জাতীয় আয়, বা ম্যাক্সিমাম লেবার ফোর্স যদি এনগেজড হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সব থেকে বেশি লোকজন ওই পার্টিকুলার ইকোনমি নিযুক্ত থাকে, কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। নতুবা এছাড়া কী হতে হবে, যদি ম্যাক্সিমাম পপুলেশন ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রিজ ফর দেয়ার লাইভলিহুড, নয়তোবা জীবিকা নির্বাহের জন্য বা জীবিকার জন্য ম্যাক্সিমাম লোকজন যদি
ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে, তখন তাকে আমরা বলবো কি না, অর্থাৎ ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সামহাও নিজেদের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করতে হয়, তখন তাকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। উদাহরণস্বরূপ আমরা দেখব কি জাপান, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, ইটালি, কানাডা, রাশিয়া, এগুলো সব হলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির উদাহরণ। নেক্সট আমরা কি দেখবো, অন দ্য বেসিস অফ ওই মেজর কন্ট্রিবিউটর অফ ন্যাশনাল ইনকাম, ডুয়ালিস্টিক ইকোনমি ওয়াজ আওয়ার থার্ড ক্যাটাগরি। তো এই ডুয়ালিস্টিক ইকোনমি বলতে কী বোঝায়, যেখানে অ্যাকচুয়ালি কোএক্সিস্টেন্স অফ ট্র্যাডিশনাল সেক্টর অ্যান্ড মডার্ন সেক্টর, অর্থাৎ ট্র্যাডিশনাল সেক্টর বলতে এগ্রিকালচারাল সেক্টরকে বোঝানো হচ্ছে, আর মডার্ন সেক্টর বলতে ইন্ডাস্ট্রিকে বলা হচ্ছে। এই দুটোই যখন পাশাপাশি সহাবস্থান করে, অর্থাৎ যখন দুটোই একটা পার্টিকুলার ইকোনমির মধ্যে দেখবো যাদের কন্ট্রিবিউশন সমানভাবে, অর্থাৎ হতে পারে জাতীয় আয়ের ক্ষেত্রে ট্র্যাডিশনাল সেক্টরের কন্ট্রিবিউশন কম, কিন্তু মডার্ন সেক্টর অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন হয়তো বা বেশি, কিন্তু আবার পপুলেশনের দিক থেকে দেখতে গেলে একটা বড় যে অংশ বা চাঙ্ক অফ পপুলেশন সেটা আবার এই ট্র্যাডিশনাল সেক্টরের সাথেই এখনও এনগেজড, কিন্তু রিলেটিভলি হয়তো বা কম অংশ, প্রপোর্শনেটলি ভাবলে কম অংশ এখন মডার্ন সেক্টরের সাথে এনগেজড বা মডার্ন সেক্টরে কর্মরত। সেক্ষেত্রে তখন কিন্তু আমরা এই দুটো সিস্টেমই যেহেতু একটা সিস্টেমের মধ্যে একটা ইকোনমিতে আছে, তখন তাকে আমরা ডুয়ালিস্টিক ইকোনমি বলবো। এবং এর উদাহরণ হিসেবে প্রথমেই যার নাম আসে তা হলো ইন্ডিয়া। এছাড়া আমরা চায়নাকে দেখব, এবং ব্রাজিল, আর্জেন্টিনা, সাউথ কোরিয়া, মেক্সিকো, সাউথ আফ্রিকা, অল দিজ আর ডুয়ালিস্টিক ইকোনমি। নেক্সট আমরা যেটা দেখবো, অন দ্য বেসিস অফ ইকোনমিক গ্রোথ আমরা যে ভাগ করছি সেগুলো হলো ডেভেলপড ইকোনমি, আন্ডার ডেভেলপড ইকোনমি এবং ডেভেলপিং ইকোনমি। তো নাম দেখেই বোঝা যাচ্ছে, ডেভেলপড উন্নত, আন্ডার ডেভেলপড অনুন্নত, এবং ডেভেলপিং অর্থাৎ উন্নয়নশীল, যারা উন্নতি করছে এরকম। তো এদের সম্বন্ধে আমাদের তাহলে ইন ডিটেলস পড়তে হবে। যেমন প্রথমে আমরা দেখব ডেভেলপড ইকোনমি, যেখানে কি আছে না হাই লেভেল অফ ইকোনমিক গ্রোথ, যেখানে ইকোনমিক গ্রোথ খুব বেশি হয়েছে অতীতে, অ্যান্ড হাই গ্রোথ রেট অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। অর্থাৎ দ্যাট ইজ কীভাবে এটা বোঝা যায় যে গ্রোথ রেট অফ ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকাম যথেষ্ট বেশি। আরও ঠিকঠাকভাবে বলতে গেলে এখন হয়তো বা গ্রোথ রেট তত বেশি নয়, মেবি 2 ডিজিট বা সিঙ্গেল ডিজিটের আপার যে সাইড, অর্থাৎ 8-9% হয়তো বা অ্যানুয়াল গ্রোথ রেট নেই আর, কারণ তাদের ইকোনমি সাইজই হয়ে গেছে অনেক বেশি। কিন্তু অতীতে এই ধরনের তাদের গ্রোথ রেট ছিল 2 ডিজিট বা 8-9% তো মিনিমাম। কিন্তু যেটা তাদের ক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো কি না পার ক্যাপিটা ইনকাম কিন্তু খুবই বেশি। অর্থাৎ মাথাপিছু যে আয়, পার ক্যাপিটা ইনকাম বলতে সেটাই বোঝায়, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু গড় আয়, কোনো একটি দেশের বা ইকোনমির মানুষজনের যে মাথাপিছু গড় আয়, সেটা কিন্তু এই ডেভেলপড ইকোনমির ক্ষেত্রে বেশি। তো এই প্রসঙ্গে আমরা দেখব কি উদাহরণ হিসাবে ইউএসএ, ইউকে, জার্মানি, জাপান, ফ্রান্স, ইটালি, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, যেগুলো একটু আগে আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির মধ্যে পড়ছে, তারা কিন্তু প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি ডেভেলপড ইকোনমি। এরা কিন্তু এই সমস্ত দেশগুলোতে একসময় ইকোনমিক গ্রোথ রেটও ছিল অনেক বেশি, এবং বর্তমানে এদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু গড় আয় কিন্তু যথেষ্টই বেশি। তো এই প্রসঙ্গে আমরা যেটু একটু আগেই বলছিলাম পার ক্যাপিটা ইনকাম বলতে কী বোঝায়। এর আগে তো ন্যাশনাল ইনকাম কথাটা আমি ব্যাখ্যা করেছি, অর্থাৎ জাতীয় আয়। তো সেই জাতীয় আয় কোনো একটি দেশে এক বছরের কোনো একটি অর্থবর্ষে যে সামগ্রিক আয় অর্থাৎ পুরো রোজগার টোটাল, তাকে যদি টোটাল পপুলেশন দিয়ে আমরা ভাগ করি তাহলেই পেয়ে যাবো আমরা পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু গড় আয়। অর্থাৎ একটা নতুন আমরা কনসেপ্ট কিন্তু এখানে শিখলাম, পার ক্যাপিটা ইনকাম মাথায় রাখতে হবে। এছাড়া আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি পার ক্যাপিটা ইনকাম রিপ্রেজেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ কোনো একটি দেশের মানুষজনের যে জীবনযাত্রার মান সেটা কিন্তু এই পার ক্যাপিটা ইনকাম থেকেই অর্থাৎ মাথাপিছু গড় আয় থেকেই তার ইন্ডিকেশন পাওয়া যায়। নেক্সট আমরা কোথায় চলে যাবো না অন দ্য বেসিস অফ ইকোনমিক গ্রোথ সেকেন্ড যে টাইপটা আমরা পড়েছিলাম ইকোনমি, তা হলো আন্ডার ডেভেলপড ইকোনমি। বলার অপেক্ষা রাখে না, জাস্ট ডেভেলপড ইকোনমির ঠিক বিপরীত প্রান্তের ইকোনমি এটা। লো লেভেল অফ ইকোনমিক গ্রোথ কিন্তু এখনও এখানে খুব কম, এবং পার ক্যাপিটা ইনকাম ইজ 1/10 অফ ইউএসএসপিসিআই, যে ইউএসের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে পার ক্যাপিটা ইনকাম তার 1/10 থেকেও কম হলো এই দেশগুলোর বা ইকোনমিগুলোর পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু গড় আয়, তখন তাকে বলা হবে আন্ডার ডেভেলপড ইকোনমি। উদাহরণ হিসেবে বলা যায় নাইজের, জিম্বাবুয়ে, মোজাম্বিক, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সিয়েরা লিওনি, এগুলো। অর্থাৎ যেগুলোকে আমরা এগ্রিকালচারাল ইকোনমি বলছিলাম পুরোপুরি, তারা কিন্তু এই আন্ডার ডেভেলপড ইকোনমির ক্যাটাগরির মধ্যে আসছে, আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যে ইকোনমিক গ্রোথের উপর ভিত্তি করে যে টাইপটার কথা পড়েছিলাম তা হলো ডেভেলপিং ইকোনমি, এবং এর সম্বন্ধে বলতে গেলে অ্যান ইকোনমি হোয়ার দ্য প্রসেস অফ স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড, এবং এর বৈশিষ্ট্য কি না ক্যারেক্টারাইজড বাই র্যাপিড গ্রোথ ইন ন্যাশনাল ইনকাম বাট রিলেটিভলি লো পার ক্যাপিটা ইনকাম, এবং কি না ডেভেলপিং ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার। তো এই সমস্ত ইকোনমি অর্থাৎ তাদেরকে ডেভেলপিং ইকোনমি বলা হচ্ছে যেখানে কিন্তু এই ইকোনমিক ডেভেলপমেন্টের প্রসেস দ্রুত গতিতে হচ্ছে অতীতে না হলেও বর্তমানে কিন্তু সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টই বলা যায় বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ
বা সার্ভিস সেক্টরের গ্রোথ হচ্ছে খুব বেশি পরিমাণে, এবং এখানে এই ডেভেলপিং ইকোনমিগুলোতেই বর্তমানে আমরা 8%, 9% বা এমনকি ডাবল ডিজিট যে গ্রোথ ইকোনমির, অর্থাৎ ন্যাশনাল ইনকামের ভিত্তিতেই যদি ধরি, সেটা দেখতে পাওয়া যায়। এবং আরেকটি যেটা একরকম বলা যায় খারাপ দিক, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং ইকোনমি, তা হলো কি না রিলেটিভলি লো পার ক্যাপিটা ইনকাম। জাতীয় আয় বাড়ছে দ্রুত গতিতে, কিন্তু মাথাপিছু গড়ায় দেখলে তারা কিন্তু এখনও ডেভেলপড ইকোনমির পর্যায়ে পৌঁছতে পারেনি। অর্থাৎ যেটা বোঝা যায় এখান থেকে, কিছুজন মানুষের কাছে কিন্তু সম্পদের কুক্ষিগতকরণ বা অ্যাকিউমুলেশন ঘটছে, যেটা একটা ইকোনমির ক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু ভালো দিক বা ভালো একটা লক্ষণ তা কিন্তু বলা যায় না। তাহলে আমরা উদাহরণ হিসাবে নির্ঘাত দেখব, এখানে আছে ইন্ডিয়া, বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা। তাহলে আমাদের ইন্ডিয়া কিন্তু ডেভেলপিং ইকোনমি, আমরা নির্ঘাত মনে প্রাণে চাই আমাদের দেশ ডেভেলপড ইকোনমি হোক, এবং আমরা অদূর ভবিষ্যতে সেই টার্গেট আমরা বাই 2050 তো অ্যাটলিস্ট অ্যাচিভ করবোই। এই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে। নেক্সট আমরা কি দেখবো না, অন দ্য বেসিস অফ মিনস অফ প্রোডাকশন অর ওনারশিপ অফ রিসোর্সেস। মিনস অফ প্রোডাকশন অর্থাৎ বলতে কি বোঝায় না, আমরা যে কোনো কিছু উৎপাদন করি, সেটা করার সময় আমরা কি করব, বেশি বেশি করে ম্যানুয়াল লেবার প্রয়োগ করব, অর্থাৎ কায়িক পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু প্রডিউস করা হবে, নাকি বেশি মেশিনারি ইউজ হবে। বা বলা যায় কোনো একটা কিছু উৎপাদন করার জন্য বেশি বেশি করে ক্যাপিটাল ইউজ করা হবে, অর্থাৎ সেটা হতে পারে বেশি করে টাকা ইনভেস্ট করবো আমরা, বা অন্য কোনো ক্যাপিটাল বলতে তো আমি বলেওছি, জালের উদাহরণ দিয়েছি একজন জেলের ক্ষেত্রে। আমরা ওই ধরনের বেশি বেশি মেশিনারি অর্থাৎ ক্যাপিটাল ইন দ্যাট সেন্স, ওই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট, টুলস, টেকনোলজি এগুলো ইউজ করব, নাকি আমরা প্রথাগত উপায়ে, চিরাচরিত উপায়ে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি করব। তাহলে মিনস অফ প্রোডাকশন, যে কিভাবে উৎপাদন হবে তার উপর ভিত্তি করে, বা এছাড়া বলা যায় ওনারশিপ অফ রিসোর্সেস, অর্থাৎ যে সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ হোক বা উৎপাদনের পর যে সমস্ত ক্যাপিটালগুলোর কথা বলছি, যে বা যদি বলি উৎপাদিত যে দ্রব্যগুলো, প্রডিউসড যে আইটেমস অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস, সেগুলোর ওনার কারা, ওনারশিপ কার এবং কাদের থাকবে, বা এই যে প্রোডাকশন ইউনিটগুলো বা হাউসগুলো, সেগুলো কাদের মালিকানাধীন, তার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি ইকোনমিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেগুলো কী কী আমরা দেখবো, এখানেও 3টে ভাগ আছে, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। তো এদের সম্বন্ধে আমাদের ডিটেলসে নির্ঘাত পড়তে হবে, আমরা দেখে নিই। ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে কি বোঝায় না, ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে বোঝায় এরকম, প্রাইভেট ওনারশিপ থাকবে এখানে, অর্থাৎ যে মালিকানার কথা বলছিলাম আমরা, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিগুলো, যে ফ্যাক্টরিগুলো বা যে সম্পদ উৎপাদিত হবে, তাদের মালিক হবে কারা না, প্রাইভেট ওনারশিপ। ইন্ডিভিজুয়াল বা যে নাগরিকরা ওই দেশের, তারাই কিন্তু এই সমস্ত সম্পদের মালিকানা ভোগ করবেন। অ্যান্ট্রোপ্রনার্স এম ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ অ্যান্থ্রোপ্রনার শব্দটা আমরা পড়েছি, ওয়ান অফ দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের জন্য 4টি যে ফ্যাক্টর লাগে, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো অ্যান্থ্রোপ্রনার, এবং তার লক্ষ্যই হবে এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি না, প্রফিট ম্যাক্সিমাইজেশন, কীভাবে বেশি বেশি করে মুনাফা অর্জন করা যায়, এটাই তার পার্টিকুলার গোল। কারণ আমরা পড়েইছিলাম যে অ্যান্থ্রোপ্রনারের প্রাইসিংই হলো কি না প্রফিট, ফ্যাক্টর প্রাইসিং হিসেবে। নেক্সট আমরা কি ক্যাপিটালিস্ট ইকোনমির বৈশিষ্ট্য দেখব, ডাজ নট প্রমোট সোশ্যাল ওয়েলফেয়ার। এর কিন্তু আদৌ উদ্দেশ্য নয় যে সোসাইটিতে ইকুইলিব্রাম আনা বা ইকুয়ালিটি এস্টাবলিশ করা, এটা কিন্তু আদৌ লক্ষ্য নয়। অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, সেখানে ফ্রিতে হেলথ সার্ভিস পাওয়া যাবে না, বা নাও পাওয়া যেতে পারে, পাওয়া যাবে না এটাই ধরে নিতে হবে, বা অন্যান্য যে সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড বা গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ থাকে, সেগুলো থাকবে না। তাহলে এখানে পুরোপুরি মার্কেট ওরিয়েন্টেড বা মার্কেট বাজারমুখী, অর্থাৎ বাজার দ্বারা পরিচালিত যে অর্থনীতি, সেটা হলো ক্যাপিটালিস্ট ইকোনমি। এছাড়া থাকছে কনজিউমার্স ফ্রিডম, এখানে কিন্তু কনজিউমার্স ফ্রিডম, অর্থাৎ উপভোক্তা তিনি চাইলে এই মার্কেটে, এই দোকানটাতে এই পার্টিকুলার আইটেমটা বা এই কোম্পানির আইটেমটা আমার কাছে পছন্দ হচ্ছে না, তাহলে অন্য একটা কোম্পানির মেবি সেটা কস্ট এফেক্টিভও, কম দামে বেটার কিছু কোয়ালিটির গুডস বা সার্ভিস প্রোভাইড করছে, সেটা আমি কনজিউম করতে পারি। এই স্বাধীনতা কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিতে আছে, যেটা আমরা যে সেকেন্ড টাইপ অফ ইকোনমি দেখবো সোশ্যালিস্ট, সেখানে কিন্তু থাকবে না। তাহলে এখানে যে কনজিউমার ফ্রিডমের কথা বলছি আমরা, অর্থাৎ উপভোক্তার ব্যক্তি স্বাধীনতা, উপভোক্তার যে স্বাধীনতা, সে চাইলে তার নিজের যে প্রোডাক্টটা ব্যবহার করতে যাচ্ছে বা সার্ভিসটা নিতে যাচ্ছে, সে কোন জায়গায় নেবে, সেটা তার নিজস্ব পছন্দের বিষয়। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো না, লিমিটেড রোল অফ দ্য গভর্নমেন্ট। এটা তো আগের কথাগুলোতেই ছত্রে ছত্রে এই কথাই বলা আছে যে সরকারের লিমিটেড রোল, হয়তো বা মেবি 10-0, হয়তো বা কোনো রোলই থাকবে না, সরকার থাকবে সেখানে নির্ঘাত, বা তার রোল থাকবে লিমিটেড ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে। অর্থাৎ কনজিউমার কী কিনবেন, কোথায় কিনবেন, কত তার বাজার মূল্য হবে, কীভাবে সেটা ওই কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু গভর্নমেন্টের তেমন কোনো বলার কিছু থাকবে না। আমরা কোথায় যেন এই শব্দগুলো পড়েছি যে গভর্নমেন্টের ইন্টারভেনশন কোথায় বেশি থাকে, প্ল্যান্ড ইকোনমিতে থাকে, আমরা অলরেডি পড়েছিলাম। কিন্তু আনপ্ল্যান্ড ইকোনমিতে অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টের ইন্টারভেনশন থাকে সব থেকে কম। তাহলে এই ক্যাপিটালিস্ট ইকোনমিকে আমি আনপ্ল্যান্ড ইকোনমি
বলতেই পারি, সেটাই আমরা দেখবো এখানে। আদার্স নেমের মধ্যে আদার নেমস কী কী আছে ক্যাপিটালিস্ট ইকোনমির? আনপ্ল্যান্ড ইকোনমি, ফ্রি ইকোনমি, ল্যাসেজ ফেয়ার ইকোনমি, আনরেস্ট্রিক্টেড ইকোনমি। তাহলে এই পার্টিকুলার টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে ক্যাপিটালিস্ট ইকোনমির অন্য নাম হিসেবে। নেক্সট আমরা উদাহরণ হিসেবে দেখবো, এখানে উদাহরণ আছে জাপান, ইউএসএ, সিঙ্গাপুর, হংকং, ইউকে, জার্মানি, যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপড ইকোনমি হিসাবে আমরা যাদের নাম পড়েছি তাদেরই নাম আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ওরিয়েন্টেড ইকোনমি হিসেবে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা চলে যাব কোথায় না, সোশ্যালিস্ট ইকোনমি। যা বলছিলাম ক্যাপিটালিস্টের ঠিক উল্টো দিকে আছে সোশ্যালিস্ট ইকোনমি, যেখানে কালেকটিভ অর গভর্নমেন্ট ওনারশিপ থাকে, অর্থাৎ সম্মিলিতভাবে সারা ইকোনমির বা দেশের যে সমস্ত মানুষ তাদের ওনারশিপ থাকবে, কালেকটিভ ওনারশিপ অর গভর্নমেন্ট ওনারশিপ, ঠিক একই জিনিসকে ইন্ডিকেট করে। অর্থাৎ সরকারের মালিকানা থাকবে সমস্ত কিছুর উপরে, সমস্ত সম্পদ, প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন হাউস, ইন্ডাস্ট্রিজ, কর্পোরেশন, সমস্ত কিছুর উপরে গভর্নমেন্টের ওনারশিপ থাকবে। প্রমোট সোশ্যাল ওয়েলফেয়ার, এই ইকোনমির মুখ্য উদ্দেশ্য হলো কিন্তু সোশ্যালিস্ট, তার নামের মধ্যেই আছে, তার লক্ষ্য হলো কি সোশ্যাল ওয়েলফেয়ার এস্টাবলিশ করা বা প্রমোট করা, সমাজে ইকুয়ালিটি আনা, সেই কথা এখানে পরের এতে লেখা আছে ইকুয়ালিটি। বিভিন্ন রকম সোশ্যাল গুডস ফ্রি অফ কস্ট প্রোভাইড করা বা মিনিমাম যে টাকাটুকু বা ফি বা পেমেন্টের এগেনস্টে সেটা জনগণকে বা সিটিজেনকে প্রোভাইড করা, সেটা হতে পারে হেলথ সার্ভিস, সেটা হতে পারে ট্রান্সপোর্ট সার্ভিস, সেটা অন্য যে কোনো ফেসিলিটিস, ইন্স্যুরেন্স ফেসিলিটি বা যাই হোক না কেন, এডুকেশন, এই ধরনের যে সোশ্যাল গুডস বা সার্ভিসেস সেগুলোকে কিন্তু ফ্রি অফ কস্ট বা অন পেমেন্ট অফ মিনিমাম অ্যামাউন্ট সেটা কে প্রোভাইড করবে? এই সোশ্যালিস্ট ইকোনমিতে গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। এই কারণেই আমরা এখানে দেখছি যে প্রমোট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালিটি এস্টাবলিশ করা এর একটা লক্ষ্য। নো কনজিউমার্স ফ্রিডম, এখানে কিন্তু আমরা যেমন আগেই পড়ছিলাম ক্যাপিটালিস্ট ইকোনমিকে কনজিউমার্সের নিজস্ব স্বাধীনতা আছে, কনজিউমারের সে কোন জায়গা থেকে কী দামে কোন জিনিস কিনবে সেটা তার ব্যক্তির স্বাধীনতার বিষয়, কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে সেই স্কোপ বা সুযোগ নেই। কারণ তুমি যদি ধরো এখানে মনে করো এডুকেশন সিস্টেম, গভর্নমেন্ট এডুকেশন সিস্টেমের মধ্য দিয়েই তোমাকে যেতে হবে নির্ঘাত। তুমি প্রাইভেট সেখানে কোনো নিজের ইচ্ছে মতো কোনো জায়গায় ভর্তি করে দিতে পারবে না কোনো স্কুলে বা ইনস্টিটিউশনে। একইভাবে মনে করো তুমি যে চাল কিনে খাবে বা সেটাও কোনো খোলা বাজার থেকে বা মার্কেট থেকে নয়, গভর্নমেন্টের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে সেখান থেকেই তোমাকে নিতে হবে। তো এটাই হলো কনজিউমার্স ফ্রিডম, যেটা কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে নেই, তাই বলা আছে নো কনজিউমার্স ফ্রিডম। নেক্সট আমরা দেখবো কি না, রোল অফ দ্য গভর্নমেন্ট ইজ ম্যাক্সিমাম, যেটা ঠিক আমরা আগেই পড়ছিলাম ক্যাপিটালিস্ট ইকোনমি রোল অফ দ্য গভর্নমেন্ট ইজ মিনিমাম। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যালিস্ট ইকোনমিতে গভর্নমেন্টের রোল কিন্তু ম্যাক্সিমাম, তাই এখানে বলাই যায় এখানে নির্ঘাত এটা প্ল্যান্ড ইকোনমির ইকুইভ্যালেন্ট। এখানে রেস্ট্রিকশন আছে সব থেকে বেশি। ইন সোশ্যালিস্ট ইকোনমি দেয়ার ইজ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যাকে আমরা পিডিএস বলে জানি, আমাদের দেশেও পিডিএস আছে, কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে এটা থাকা একান্তই জরুরি। কারণ পিডিএস এর থ্রু দিয়েই এই ধরনের বিভিন্ন রকম যে গুডসগুলো সেগুলো কিন্তু মানুষের কাছে অর্থাৎ উপভোক্তাদের কাছে, কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া হয় এবং সরকার সেটা পৌঁছে দেয়, এবং একে রেশনিং সিস্টেমও বলা হয়। তাহলে পিডিএস, যার ফুল ফর্ম আমরা জানলাম, অ্যাজ ওয়েল এজ একে রেশনিং সিস্টেম বলা হয়, এটাও জানলাম, এবং এটা বুঝলাম যে সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে ইন্টিগ্রাল পার্ট হলো এই পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এছাড়া আমরা এরপর কি দেখবো না, ইন সোশ্যালিস্ট ইকোনমি প্রাইস ইজ রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট। সমস্ত কিছুই ফ্রি অফ কস্ট অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রোভাইড করবে সেটা তো হতে পারে না, তাই এখানেও সেই অর্থের লেনদেন থাকে, এবং যে সরকার নির্ধারিত যে মূল্য সেটাকে বলা হচ্ছে কি না অ্যাডমিনিস্ট্রার্ড প্রাইস, এটা মাথায় রাখতে হবে। এবং এই অ্যাডমিনিস্ট্রার্ড প্রাইস আমরা দেখতে পাচ্ছি সোশ্যালিস্ট ইকোনমিতে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা কি দেখবো না, এই সোশ্যালিস্ট ইকোনমিকে কী কী নামে ডাকা হয়, আদার নেমস কী কী আছে? প্ল্যান্ড ইকোনমি, রেস্ট্রিক্টেড ইকোনমি, কমান্ড ইকোনমি। মনে রাখতে আশা করি বিরাট অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট আমরা চলে যাবো উদাহরণগুলো দেখবো। ফর্মার ইউএসএসআর অর্থাৎ পূর্ববর্তী যে রাশিয়া ডিসইন্টিগ্রেট হয়ে যাওয়ার আগে অর্থাৎ ভেঙে যাওয়ার আগে, তার আগে যে নাম ছিল তার নাম ছিল ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। পুরো নামটা আমরা মাথায় রাখবো, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এবং এটা ছিল অ্যাকচুয়ালি একটা প্রকৃষ্ট উদাহরণ সোশ্যালিস্ট ইকোনমি। এছাড়া চায়না, বর্তমানেও চায়না সোশ্যালিস্ট ইকোনমি। নর্থ কোরিয়া, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, বর্তমানে ট্রু সেন্সে চায়নাকেও সোশ্যালিস্ট ইকোনমি বলা যায় না, কারণ এখানেও ক্যাপিটালিস্ট ইন্টারভেনশন আছেই। তো তবুও উদাহরণ হিসাবে আমরা সোশ্যালিস্ট ইকোনমি হিসাবেই একে জানবো। যেমন নর্থ কোরিয়া, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, কিউবা, পোল্যান্ড, দিজ আর দ্য এক্সাম্পলস অফ সোশ্যালিস্ট ইকোনমি। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, মিক্সড ইকোনমি সম্বন্ধে আমরা জানবো, যে থার্ড টাইপটা ছিল অ্যাকচুয়ালি অন দ্য বেসিস অফ ওনারশিপ অফ রিসোর্সেস। সেই ইকোনমির টাইপ হলো মিক্সড ইকোনমি, এবং এখানে দেখতে পাচ্ছি কো এক্সিস্টেন্স অফ পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। এবং পাবলিক সেক্টর কি করে না, পাবলিক সেক্টর কন্ট্রোলস প্রাইভেট সেক্টর টু সাম এক্সটেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা দেখবো যে সমস্ত ইকোনমিতে পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্টের ওনারশিপে প্রোডাকশন হাউস ইউনিট থাকবে, গভর্নমেন্ট নিজের উদ্যোগে সার্ভিস প্রোভাইড করবে, পাশাপাশি
প্রাইভেট সেক্টরকেও, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগপতিরা ওই একই সার্ভিস এবং গুডস প্রডিউস করতে পারেন এবং মানুষকে প্রোভাইড করতে পারেন। তো এই দুটো জিনিস যখন শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে সহাবস্থান করবে তখন তাকে বলা হবে মিক্সড ইকোনমি। যেমন ভারতবর্ষ তার একটা বড় উদাহরণ, এবং আদার নেমস এই পার্টিকুলার মিক্সড ইকোনমি বলা হচ্ছে কি না সেমি কন্ট্রোল ইকোনমি। উদাহরণস্বরূপ যদি বলি, যদি জাস্ট আমরা ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলি, পাবলিক সেক্টর অর্থাৎ পাবলিক সেক্টর ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের দেশে আছে, ট্রেন চলছে, এমনকি বাসের যদি উদাহরণ ধরি আরও বলি তাহলে আরও ভালোভাবে বোঝানো যাবে। যেমন সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট যে এসবিএসটিসির যে বাস আছে, তো সেখানে বাস চলছে যেটা সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখব যে প্রচুর পরিমাণে বাস চলে যেগুলো অ্যাকচুয়ালি প্রাইভেটলি ওন্ড, যেগুলো প্রাইভেট সেক্টরের আওতায় আসছে, এবং দুটোই কিন্তু আমাদের এখানে ট্রান্সপোর্ট সিস্টেমের অংশ। তো এটাকেই বলা হচ্ছে মিক্সড ইকোনমির লক্ষণ। এবং এর আদার নেম তো আমরা পড়লাম। এছাড়া দেখব কি উদাহরণ হিসাবে ইন্ডিয়া। ইন্ডিয়া তো আমরা দেখলাম যে মিক্সড ইকোনমির এক প্রকৃষ্ট উদাহরণ, এবং এই ইন্ডিয়াতে যে মিক্সড ইকোনমির কনসেপ্ট এটা অ্যাডাপ্ট করা হয়েছিল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948-এ। আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি সম্বন্ধে আমাদের এই ইন্ডিয়ান ইকোনমিতে ইন ডিটেলস পরবর্তীকালে পড়বো, তবে বর্তমানে এটুকু জেনে রাখলাম ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন্ট্রোডিউস করা হয়েছিল 1948 সালে, ঠিক স্বাধীনতার পরের বছর 1947-এর পরেই 48 সালে। এবং ওই সময়ই ওই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমরা মিক্সড ইকোনমির কনসেপ্ট অ্যাডাপ্ট করেছিলাম। নেক্সট আমরা যেটা দেখব, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ ক্যাপিটালিস্টিক প্যাটার্ন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1991। এই মুহূর্তে যেটা বলা জরুরি, এই পার্টিকুলার পয়েন্টটা ব্যাখ্যা করতে গিয়ে, আমাদের বিশ্বে এই মুহূর্তে কিন্তু প্রত্যেক দেশই কম বেশি মিক্সড ইকোনমির কনসেপ্টই ফলো করে। তাই কেউই পুরোপুরি ক্যাপিটালিস্ট বা পুরোপুরি সোশ্যালিস্ট এরকম বলা খুব কষ্টকর। হ্যাঁ, কোনো দিকে একটা দিকে হয়তো বা পাল্লা ভারী। যেমন যদি ভারতের ক্ষেত্রেও বলি, ভারত পুরো মিক্সড ইকোনমি, কিন্তু সেটা তার মধ্যে এরকম বলা যায় না যে 50% পাবলিক সেক্টর ওন্ড আর 50% প্রাইভেট সেক্টর ওন্ড। কারণ এখানে একটা ডিগ্রি সব সময় কাজ করে, মেবি একটা রেশিও সব সময় কাজ করে, সেটা সময়ের সাথে বা অর্থনীতির অবস্থার উপর ভিত্তি করে সেটা চেঞ্জও হয়েছে ভারতের ইতিহাসে এবং বিশ্ব ইতিহাসে। এটাই দেখা যায় প্রত্যেক দেশই তাদের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে কখনো বেশি পাবলিক সেক্টরের দিকে গুরুত্ব দেয় বা ঝুঁকে যায় তাদের পাল্লা, আবার কখনো কখনো তারা প্রাইভেট সেক্টরের দিকে বেশি গুরুত্ব দেয় বা সেই দিকে তাদের ঝোঁক বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই রেশিওটা সবসময় মাথায় রেখে আমাদের চলতে হবে। তাই ট্রুলি ক্যাপিটালিস্ট এবং ট্রুলি সোশ্যালিস্ট বলে কেউ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই আমরা মিক্সড ইকোনমি। তো এবং সেক্ষেত্রে ইন্ডিয়া তার একটা বড় উদাহরণ। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে 1948 সালে যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেখানে আমরা মিক্সড ইকোনমির কনসেপ্ট অ্যাডাপ্ট করেছিলাম। কিন্তু আবার এখানে আমরা যেটা বলছি এই লাইনে, যে ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ ক্যাপিটালিস্টিক প্যাটার্ন, উই আর মিক্সড ইকোনমি বাট উই অ্যাডাপ্টেড ক্যাপিটালিস্টিক প্যাটার্ন। আমরা ক্যাপিটালিস্টিক প্যাটার্ন অর্থাৎ এই যে পুঁজিবাদ, তার দিকে কিছুটা হলেও ঝুঁকেছি বেশি করে। সেটা 1991 সালে আমরা পরবর্তীকালে পড়ব যে নিউ ইকোনমিক পলিসি সম্বন্ধে ইন ডিটেলস, যেখানে আমরা দেখবো একটা বিশেষ কনসেপ্ট, সেটা হলো এলপিজি। তার সম্বন্ধে আমরা এখানে জাস্ট একটু জেনে রাখছি। এর পুরো যে ফর্ম, সেটা হলো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। অর্থাৎ লিবারালাইজ করা, মার্কেটকে উন্মুক্ত করা; প্রাইভেটাইজেশন, সরকারের হাত থেকে যেহেতু কিছুটা প্রাইভেট ওনারশিপের দিকে ছেড়ে দেওয়া, সেটাই হলো প্রাইভেটাইজেশন। অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্ব মার্কেটের সাথে যোগাযোগ আরও বেশি করে বাড়ানো। আমরা যেমন বাইরের দেশে আমাদের উৎপাদিত দ্রব্য এবং পরিষেবা রপ্তানি করব, সেরকম বিদেশ থেকেও আমাদের এখানে দ্রব্য এবং পরিষেবা আসবে, অর্থাৎ আমদানি হবে বা ইম্পোর্ট হবে। পাশাপাশি বিদেশ থেকে বিনিয়োগকারীরা আমাদের এখানে এসে বিনিয়োগ করতে পারবে, আমাদের এখান থেকে উদ্যোগপতিরা বাইরে গিয়ে বিনিয়োগ করতে পারবেন। এই যে পুরো ব্যাপারটা গ্লোবাল ইকোনমির সাথে নিজেদেরকে একাত্ম করে নেওয়া বা ইম্পোর্ট এক্সপোর্ট বাড়িয়ে দেওয়া, সেটাকেই বলা হচ্ছে গ্লোবালাইজেশন। এই পুরো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, একেই ছোট্ট করে বলা হয় এলপিজি। নেক্সট আমরা কি দেখবো না, ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম ইজ স্কারসিটি, যেটা আমরা অলরেডি হয়তো বা এর কিছুটা আভাস পেয়েছিলাম। অলরেডি আমরা পড়েছি যে বলা হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ স্কারসিটি অ্যান্ড চয়েসেস। তো সেটাই আবার এখানে আমরা দেখছি, ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম। কোনো একটা ইকোনমির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হলো স্কারসিটি। এই স্কারসিটি থেকেই অ্যাকচুয়ালি ইকোনমিক সাবজেক্টের জন্ম। কারণ সম্পদের প্রাচুর্যতা নেই, সম্পদ লিমিটেড, সীমিত। তাই সেই সম্পদকে কীভাবে কাজে লাগিয়ে জনকল্যাণ করা যায় বা সবার চাহিদাকে পূরণ করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই পঠন করা হয় ইকোনমিক্স, বা সেই বিষয়ে আলোচনা করা হয় ইকোনমিক্সে। তো এই পর্যন্তই আমাদের আজকের পড়ার বিষয় ছিল। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ
টপিক বা ফান্ডা এখান থেকে পেলাম। আশা করি এগুলো তোমরা নিজেদের মাথায় রাখবে এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার ফলো করবে, কোশ্চেন পেপার অর্থাৎ এমসিকিউ সলভ করো প্রচুর পরিমাণে। এবং এখন এত দূর পর্যন্ত যদি ভিডিওটা তোমরা দেখেই থাকো তাহলে নির্ঘাত তোমাদের ভালোও লেগেছে, দেন প্লিজ লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো যারা বন্ধুরা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে। তো অন্যান্য যে প্লেলিস্টগুলো আছে অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, পলিটি, ম্যাথ, সেগুলোও তোমরা ফলো করতে থাকো। এবং অন্যান্য সাবজেক্টের ওপরেও খুব শীঘ্রই ক্লাস আসতে চলেছে, অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন ক্লিয়ার করার জন্য যে যে সাবজেক্টগুলো তোমাদের পড়া উচিত সেই সমস্ত বিষয়ে আমরা এখানে প্লেলিস্ট আপলোড করব। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, সি ইউ সুন।